আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের হালকাস্টাইনের সবথেকে প্রিমিয়াম প্রোগ্রাম একাডেমিক টু অ্যাডমিশনে অনেক, অনেক স্বাগতম। এর ধারাবাহিকতায় আমরা আমাদের জৈব রসায়নের মানে আমাদের কেমিস্ট্রি 2nd পেপারে যে 2nd অধ্যায়টা পড়তেছিলাম অর্থাৎ জৈব রসায়ন আ সেইটারই আজকে আমরা পার্ট 4 কমপ্লিট করব। হ্যাঁ? তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো পার্ট ১, ২, ৩ আমরা কমপ্লিট করছি। পার্ট ৪ এও আমরা আসলে এখনো আম কি বলবো যে সূচনা-টুচনা থেকে কমপ্লিট করা শেষ, নামকরণ করছি, তারপরে হচ্ছে সমানতা কমপ্লিট করছি। পার্ট ৪ এ আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে প্রি-রিঅ্যাকশন কাইন্ড অফ বলতে পারো। মানে রিঅ্যাকশনের আগের অবস্থাটা কমপ্লিট করব অ্যাকচুয়ালি। রিঅ্যাকশনের আগের অবস্থা বলতে কি ভাইয়া? মানে বিক্রিয়া করার আগে আমাদের বিকারক সম্পর্কে জানতে হয়, বিক্রিয়ক সম্পর্কে জানতে হয়। তাদের সম্পর্কে আমরা মেইনলি পড়াশোনা করব। তো obviously মোস্ট ইম্পোর্টেন্ট এবং আমি তোমাকে বলতে পারি যে এই বিকারক থেকে একটা টাইপের কোয়েশ্চেন, বিশেষ করে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন খুবই ফ্রিকোয়েন্ট হয়ই। তারপরে তোমার অ্যাডমিশন টেস্টে আরকি দিয়ে দেয় যে এটা এতগুলো দেওয়া আছে এর মধ্যে অমুক বিকারক কোনগুলো বাছাই করো, তমুক বিকারক কোনগুলো বাছাই করো। এগুলা বুয়েট, রুয়েট, কুয়েট চুয়েটেও কোয়েশ্চেন এরকম টাইপের হয়। সো যাই হোক, চলো আমরা শুরু করি। পার্ট ৪ এ আমরা যে অংশটা পড়বো সেটা আমরা আগে বলে দিই। আমরা প্রত্যেকটা লেকচারের শুরুতেই এরকমভাবে তোমাদেরকে বলে দিই যেন তোমার সুবিধা হয় যে পার্ট ৪ এ আমরা কতটুকু পড়বো। সেই টপিক অ্যানালাইসিসে তোমার যেন একটা আসলে থাকে। কি থাকে বলতে পারো মানে একটা ম্যাপিং থাকে খুব সহজে। পার্ট ৪ এ আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কাইন্ড অফ বন্ধন বিভাজন। হ্যাঁ? বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন পড়বো। তারপরে হচ্ছে বিকারক পড়বো। বিকারক কত প্রকার ও কি, কি? হ্যাঁ? তারপরে হচ্ছে এই বিকারকদের সক্রিয়তা এবং স্থায়িত্ব মানে বিকারক সম্পর্কে একেবারে ডিটেইলস সক্রিয়তা, স্থায়িত্ব, তাদের ডিগ্রি, সক্রিয়তা, স্থায়িত্ব, স্থায়িত্ব, তারপরে হচ্ছে তাদের ডিগ্রি সব। হ্যাঁ? তাদের ব্যাখ্যা সহ কিভাবে কোনটা বেশি সক্রিয়, কেন? তারপরে হচ্ছে আমরা ক্রম এবং আণবিকত্ব পড়বো। কার? ক্রম ও আণবিকত্ব। আণবিকত্ব। কার? ক্রম এবং আণবিকত্ব পড়বো হচ্ছে আমরা আমাদের এই জৈব রসায়নের বিক্রিয়াক্রম এবং আণবিকত্ব পড়বো। অন্য না। এটা ক্রম এবং আণবিকত্ব আশা করি তোমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার ৪ এ অর্থাৎ রাসায়নিক পরিবর্তনেও কিছুটা পড়ছো। বাট এখানেও আমরা পড়বো। এটা হচ্ছে জৈব রসায়নের। জৈব জৈব বিক্রিয়ার বলতে পারো ক্রম এবং আণবিকত্ব এই জিনিসটা। তো ওটার ভিত্তিতে আমরা SN1, SN2 বিক্রিয়াটাও একটু দেখব। এই হচ্ছে টোটাল আজকের ক্লাসের রোডম্যাপ। তো চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা পড়বো বন্ধন বিভাজন। জিনিসটা কি? কেন হয়? চলো আগে হচ্ছে যে একটু জিনিসটা দেখে ফেলি। আ বন্ধন বিভাজন বলতে আমরা জানি যে আমাদের জৈব রসায়নের জৈব যৌগ মানে জৈব রসায়নের যে সকল যৌগ, জৈব যৌগ মূলত কোন বন্ধনে আসলে আবদ্ধ বলতো ভাই? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন জিনিসটা জৈব যৌগ মূলত কোন বন্ধনে আবদ্ধ? সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনটা কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আদান-প্রদান তো না। তার মানে এই সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত হয় আসলে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই সমযোজী বন্ধনটা গঠিত হয় আবার হচ্ছে কি? ইলেকট্রন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। শেয়ার বা বাংলা ভাষায় বলতে পারো আসলে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে। ও একটা ইলেকট্রন দেয়, ও একটা ইলেকট্রন দেয়। তো এই সমযোজী বন্ধনটাকে আমরা যেভাবে আসলে ডিনোট করি সেটা হচ্ছে ধরো আমি ২ টা রকমভাবে দেখাই তোমাকে। এই যে একটা মাত্র ড্যাশ এরকম। মনে করো না আমরা হচ্ছে এখানে HCl যৌগটাকে লিখলাম। HCl এই কম্পাউন্ডটাকে লিখলাম। এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছে। এমন একটা অবস্থা হইছে, তাই না? হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে এবং ক্লোরিন আরেকটা ইলেকট্রন দিয়েছে। এমন। ঠিক একই রকমভাবে আমরা যদি এইখানে একটা যৌগ লিখি Cl2 বা ধরে নাও হচ্ছে ভাইয়া H2 এই সকল যৌগগুলোকে আমরা এমন লিখতে পারি না? Cl সিঙ্গেল বন্ড Cl অথবা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এমন লিখতে পারি না? আমি সমযোজী বন্ধনটাকে উল্লেখ করে দেখাচ্ছি আরকি তোমাকে। বুঝছো? সমযোজী বন্ধনটা। এখন এখানে একটা কাহিনী আছে বলেই তো আসলে দেখাচ্ছি। এ একটা ইলেকট্রন দিছে, এ একটা ইলেকট্রন দিছে, এ একটা ইলেকট্রন দিছে, এ একটা ইলেকট্রন দিছে। কাহিনী আছে বলেই তো পড়তে হবে। ব্যাপারটা এরকম আসলে। তো সমযোজী বন্ধনে আমরা বুঝতে পারতেছি স্পেসিফিক্যালি যে ২ টা মৌল মেইনলি ইলেকট্রন আদান-প্রদান করে এরকম একটা গঠন তৈরি করেছে। আচ্ছা। একাধিক যৌগ মানে একাধিক মৌলযুক্ত কি সমযোজী বন্ধন হয় না? হয়, হয়। হয় না এমন না। বাট আল্টিমেটলি একটা সমযোজী বন্ধন হইতে হইলে একটা সমযোজী বন্ধন ভালো করে বুঝো। যেকোনো ২ টা মৌলের মাঝে অবশ্যই ২ টা ইলেকট্রন শেয়ার হবে। যদি একটা সমযোজী বন্ধন হইতে হয় তাহলে অবশ্যই, তাই না? তো যদি একটা সমযোজী বন্ধন গঠিত হয়, যেকোনো ২ টা মৌলের মাঝেই যদি একটা ইলেকট্রন শেয়ার করে ধরো সমযোজী বন্ধন গঠিত হয়, তাহলে আইদার একই ধরনের মৌল হইতে পারে অথবা ডিফারেন্ট টাইপের মৌল হইতে পারে।
এই হচ্ছে বেসিক কনসেপ্ট। একই ধরনের মৌল হলে এরকম হয়, আর যদি ডিফারেন্ট টাইপের মৌল হয় তাহলে হচ্ছে এখানে আসতে পারে। আচ্ছা, এখন ধরো যদি একই টাইপের মৌল হয় তাহলে আমরা এই ধরনের দুইটা যৌগ পাইতে পারি, দুইটা না আরো অনেক অনেক যৌগ পাইতে, যদি ডিফারেন্ট টাইপের হয় তাহলে এই ধরনের পাইতে পারি। বেসিক কথা হচ্ছে এমন। এখানে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে যে সমযোজী বন্ধনটা গঠিত হয়েছে, এখানে বলো এখানে বলো বা এখানে বলো, ওই সমযোজী বন্ধনটা যদি কোনো দৈব কারণে ভেঙে যায়, দৈব কারণ বলতে কি কি কারণ হইতে পারে, অনেক অনেক প্রভাব, অনেক কিছুর প্রভাবে হইতে পারে। যেমন হইতে পারে হচ্ছে চাপ, চাপের প্রভাবে হইতে পারে হচ্ছে তাপ মানে শক্তি কাইন্ড অফ, তারপরে হইতে পারে হচ্ছে ইউভি অথবা হচ্ছে সূর্যালোক। যে কোনো কারণে যদি এই বন্ধনটা ভেঙে যায়, ধরো আমরা এটার কথা বলছি, যদি এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা ভেঙে গেল, ধরো এই বন্ধনটা ভেঙে গেল, যদি বন্ধনটা ভেঙে যায় তাহলে কনসেপ্টটা কেমন হবে, যার যার ইলেকট্রন তার তার কাছে চলে আসার কথা। হিসাবটা এরকম, যেহেতু একটা একটা করে ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি করা হয়েছিল। যেমন ধরো এখানে HCl, যেমন ধরো এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন চলে আসে। কোথায় চলে আসে? এই ক্ষেত্রে চলে আসে। কেন? এখানে আর এখানকার মাঝে মেইন ডিফারেন্সটা কি? এই বন্ধন আর এই বন্ধন কি সেম জিনিস বোঝানো হয়েছে? উত্তরটা হচ্ছে না, অবভিয়াসলি ডিফারেন্ট জিনিস বোঝানো হয়েছে। ডিফারেন্টটা কি আসলে? ডিফারেন্টটা হচ্ছে এখানে যে দুইজন মৌল ইলেকট্রন শেয়ার করছে তাদের তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য ডেল অফ EN, তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য সেটা শূন্য না ভাইয়া, সেটা জিরো না। মানে এই মৌল আর এই মৌলের তড়িৎ ঋণাত্মকতা সমান না, তাদের পার্থক্যটা শূন্য না। ওকে, বাট এই মৌল আর এই মৌলের ক্ষেত্রে চিন্তা করে দেখো, উভয় পাশেই তো সেম মৌল, তাহলে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কি আসলে? শূন্য। দেখো, এটাতেও শূন্য হবে, এটাতেও শূন্য হবে। ব্যাপারটা এরকম, মানে বন্ধনের দুই পাশে যেই মৌল থাকুক, মূলক থাকুক, যাই থাকুক না কেন, যদি তাদের তড়িৎ ঋণাত্মকতা সমান হয় তাহলে পার্থক্যটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। এবং যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য, তখন এখানে একটা সুষম বিভাজন ঘটতে পারে, মানে একবারে মাঝ বরাবর বিভাজনটা ঘটবে, কাইন্ড অফ সুষম বিভাজন ঘটতে পারে। ওই সুষম বিভাজন ঘটলে দেখা যাবে এখানে যে ঘটনাটা ঘটবে, যে ওই ক্লোরিনটা তার যে ইলেকট্রনটা ছিল সেটা নিয়ে সরে গেল, এই ক্লোরিনটা তার যে ইলেকট্রন সেটা নিয়ে সরে গেল, এমন ঘটনা ঘটবে। বাট এইখানে যেহেতু সুষম বিভাজন না, তার মানে অবশ্যই একজনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আর একজনের তড়িৎ ঋণাত্মকতা কম। তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটাই আমরা জানতাম, যেটা আমাদের ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টারে আমরা পড়ছি, আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা ছিল। তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা কি ছিল? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন কোনো মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়া। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন কোনো মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়া। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, ও নিশ্চয়ই ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে। যেমনটা হচ্ছে সিম্পলি ক্লোরিনের অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো ও ইলেকট্রনটা টেনে নিয়ে কি ক্লোরাইড মাইনাস হবে, এবং যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল সে আমাদের হাইড্রোজেন প্লাস আকারে থাকবে। এই কনসেপ্টটা ঘটবে, বুঝছো? তাহলে তড়িৎ ঋণাত্মকতা যখন আমার পার্থক্যটা জিরো হচ্ছে না, তখন সেখানে এরকম মুক্তমূলক, মানে ইলেকট্রন নিয়ে সরে চলে আসছে, এরকম কনসেপ্ট ঘটছে না। কিন্তু এখানে দেখো ঠিকই আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কি হয়ে আছে। আচ্ছা, এই যে দেখো পজিটিভ একটা আর নেগেটিভ একটা সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে জাস্ট মুক্তমূলকের মতন চলে আসছে। তো এই যে যেখানে মুক্তমূলকের মতন চলে আসছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। কি বলা হয় বলো? ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, মুক্তমূলক এমন বলা হয় এটাকে, ঠিক আছে? আবার যেখানে দেখতেছো হচ্ছে যে এরকম পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন সৃষ্টি হচ্ছে, তাহলে তো এখানে বুঝতেছো এই পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। তার মানে মেইনলি আমরা বলতে পারি যে বন্ধন বিভাজন যেটা দুইটা ঘটে, এটা দুই রকম ভাবে ঘটতে পারে। একটা হচ্ছে যে এই রকম, এটাকে বলবো আমরা সুষম বিভাজন। কি বলবো বলো? সুষম বিভাজন, সুষম বিভাজন, সুষম বিভাজন। আর একটা ঘটতে পারে হচ্ছে তোমার এই যে এক্স্যাক্ট এইরকম, এটাকে বলবো আমরা কি? বিষম বিভাজন। এটা কি সুষম? নিশ্চয়ই সুষম না, মানে এখানে মানে ইলেকট্রনের সুষম বিভাজন ঘটছে না, নিজে ভাগ করে নিচ্ছে না, বিষম বিভাজন। মেন কনসেপ্টটা আশা করি ধরতে পারছো, সুষম বিভাজন এবং বিষম বিভাজন। মানে আমাদের জৈব রসায়নের যেই যুক্ত, মেইনলি এটা তো জৈব রসায়নের যুক্ত যৌগগুলার না, বাট স্টিল এই জৈব রসায়নের ভিতরে এই ধরনেরই বন্ধন বিভাজন করতে পারে। আমি তোমাকে মেইনলি বন্ধন বিভাজন দেখালাম, এখন জৈব রসায়নের বন্ধন বিভাজনের ভিতরে যাব, তাহলে আশা করি বুঝতে পারবে আরো বেশি। দেখো, বন্ধনের বিভাজন, কোভ্যালেন্ট সমযোজী বন্ধন বিভাজন, এটা জৈব রসায়নের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে বলো? জৈব যৌগের ক্ষেত্রে। জৈব যৌগের ক্ষেত্রে এই বন্ধনের যে বিভাজন, সেটাকে আমরা দুই রকমের প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুষম বিভাজন বা হোমোলাইটিক ফিশন, আর একটা হচ্ছে বিষম বিভাজন বা হেটারোলাইটিক ফিশন। তো আমাদের যেটা সুষম বিভাজন, এই সুষম বিভাজনটা দেখো আমি এখানে উল্লেখ করে দিই, তাহলে বুঝতে পারবা। সুষম বিভাজনটা মেইনলি ঘটে কখন? যখন আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল অফ ই ইজ ইকুয়ালস টু জিরো। তড়িৎ ঋণাত্মক ডেল অফ ই না, আসলে অ্যাকচুয়ালি ডেল অফ ই এন, তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা, বন্ধনের দুই পাশে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা, সেটা যখন জিরো, তখন সেটা মানে মেইনলি ঘটে হচ্ছে সুষম বিভাজন। আর যখন এখানে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা ই এন, এর ভ্যালুটা আসলে জিরো না, নট ইকুয়ালস টু হচ্ছে জিরো, তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা সেটা হচ্ছে জিরো না। এই হচ্ছে মেইন ডিফারেন্স, বুঝা গেছে? আচ্ছা,
সুষম বিভাজন এবং বিষম বিভাজন। এই তো সুষম বিভাজনের দেখো আমি তোমাকে যদি কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। সুষম বিভাজনের মাধ্যমে যে জিনিসটা তৈরি হয় সেটা কি আসলে বলো তো? মুক্তমূলক বা আমরা বলতে পারি ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল রেডিকাল এন্ড বলতে পারো এটাতে জৈব রসায়নে কিভাবে তৈরি হয়। দেখো আমি যদি একটা ইথেন ড্র করি, C2H6 ইথেন, এটা যদি দেখাই তো এটা কি হবে বলো তো? CH3 সিঙ্গেল বন্ড CH3। এ বন্ধনের দুই পাশে দেখো একটু লক্ষ্য করে, এ বন্ধনের দুই পাশে কি সেম না ভাইয়া? দুই পাশে কি সেম না? তার মানে এখানের যা তড়িৎ ঋণাত্মকতা এখানেরও তো তড়িৎ ঋণাত্মকতা সেম, তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কত হবে? ডেল অফ EN ইজ ইকুয়ালস টু 0 হবে, 0 হবে। তো ডেল অফ EN 0 হয়ে গেলে এখানে ইলেকট্রনের সুষম বিভাজন ঘটবে, মানে এই কার্বনটা একটা ইলেকট্রন নিয়ে চলে আসবে, ওই কার্বনটা একটা ইলেকট্রন নিয়ে চলে আসবে। ব্যাপারটা এরকম ঘটবে না? এই যে CH3 এরকম সিঙ্গেল বন্ড আকারে থেকে যাবে, এমন ঘটবে না? এমন ঘটবে। এটা কয়টা তৈরি হবে? দুইটা তৈরি হবে, মানে CH3 সিঙ্গেল বন্ড CH3, এই দুজন তৈরি হচ্ছে। এর আগে তাহলে আমাদের কি হচ্ছে? ফ্রি রেডিকাল বা মুক্তমূলক হচ্ছে। ক্লিয়ার? ফ্রি রেডিকাল বা মুক্তমূলক কখন? সুষম বিভাজনের মাধ্যমে। বিষম বিভাজনের মাধ্যমে কি হতে পারে? বিষম বিভাজনের মাধ্যমে ঘটতে পারে হচ্ছে আসলে দুইটা বিষম বিভাজনের মাধ্যমে ঘটতে পারে আসলে কি বলো? দুইটা জিনিস ঘটতে পারে। একটা হইতে পারে হচ্ছে ধরে নাও বিষম বিভাজনের মাধ্যমে হইতে পারে হচ্ছে দুইটা, এই দুইটা হইতে পারে হচ্ছে অনেকটা এইরকম, এই দুইটা হবে হচ্ছে এরকম। একটা হচ্ছে আমরা বলবো এটা হলো কার্বোক্যাটায়ন, কিভাবে কি হচ্ছে সেটা বলতেছি, হ্যাঁ। আর একটা হতে পারে হচ্ছে ভাই কার্বানায়ন। একটা হতে পারে হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হতে পারে হচ্ছে কার্বানায়ন, এমন। আর আরেকটা হতে পারে হচ্ছে কার্বোক্যাটায়ন, আরেকটা হতে পারে হচ্ছে কার্বোক্যাটায়ন। ওকে, কার্বানায়ন কখন হবে, কার্বোক্যাটায়ন কখন হবে? খুবই সহজ হিসাব। কেমনে? এই যে এমনে দেখো, আমরা যদি এমন করি, এই যে কার্বন, হ্যাঁ, CH3, তারপরে আরেকটা হচ্ছে মনে করুন আমরা নিয়ে নিলাম হচ্ছে Cl, এরকম ভাবে দিলাম CH3Cl, মিথেনের একটা হাইড্রোজেন সরে ক্লোরিন এসে যুক্ত হয়েছে, কার্বন আর ক্লোরিন। ঠিক একই রকম এখানে দিব হচ্ছে আমরা CH3, এখানে আরেকটা হাইড্রোজেন বন্ধন দিব, দিয়ে আমরা বলবো যে আমাদের এই বন্ধনটাই আসলে মেইনলি ভেঙে যাবে। কোন বন্ধনটা ভাঙবে? এই বন্ধনটা ভাঙবে। এই বন্ধনটা যদি ভাঙে এখানে আমার এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা যদি ভাঙে এখানে এই বন্ধনটা যদি ভাঙে, তাহলে দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই বেশি, ও আমার ইলেকট্রন নিয়ে চলে যাবে। তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে সেটা Cl মাইনাস আকারে থাকলো, এবং এখানে CH3 কার্বন যেহেতু ইলেকট্রন ত্যাগ করে দিছে তার মাথায় একটা প্লাস, তাহলে ধনাত্মক চার্জযুক্ত যে জৈব মূলক সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বোক্যাটায়ন। ঠিক একই রকম ভাবে এখানে যদি এই বন্ধনটা ভাঙে আমার, তো হাইড্রোজেনের তো তড়িৎ ঋণাত্মকতা অবভিয়াসলি হচ্ছে ভাই কম, কার তুলনায়? কার্বনের তুলনায় কম। তাহলে হাইড্রোজেনটা আসলে প্লাস আকারে বের হয়ে যাবে এবং কার্বনায়ন আয়নটা CH3 মাইনাস আকারে থাকবে, এই আকারে থাকবে, এই আকারে থাকবে না, এই আকারে থাকবে। তাহলে এটাকে যদি আমরা বলি ধনাত্মক চার্জযুক্ত যেটা আমাদের জৈব আয়ন সেটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত যেটা জৈব আয়ন সেটাকে বলি আমরা কার্বানায়ন। তাহলে কার্বোক্যাটায়ন আর কার্বানায়নের জিনিসটা বুঝতে পারছি আমরা, কনসেপ্টটা কিভাবে তৈরি হচ্ছে। কার্বোক্যাটায়নটা কখন বন্ধনের মাধ্যমে, মানে কোন বন্ধন বিভাজনের মাধ্যমে তৈরি হচ্ছে? যখন আমার প্রতিস্থাপকে একটা ক্লোরিন ছিল বা কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ছিল এবং সেখানকার বন্ধনটা যদি ভাঙে তাহলে এখানে তৈরি হবে কার্বোক্যাটায়ন। ঠিক একই রকম ভাবে বিষম বিভাজনে কার্বানায়নও তৈরি হতে পারে, হ্যাঁ, কার্বানায়নও তৈরি হতে পারে কখন? যখন আমাদের মানে কার্বনের সাথে যেই বন্ধনটা ভাঙতেছে, মানে কার্বনের সাথে অন্য আরেকটা মৌলের যে বন্ধনটা ভাঙতেছে ওই বন্ধনে দেখা যায় যদি ওই মৌলের ওই যে আরেকটা যে মৌল থাকলো ওই মৌলের যদি তড়িৎ ঋণাত্মকতার পরিমাণটা কেমন হয় বলো? ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতার পরিমাণটা যদি আসলে আমরা বলতে পারি যদি কম হয়, ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতার পরিমাণটা কম, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সেটা নেগেটিভ হচ্ছে। এই হচ্ছে ইন টোটাল এখানকার আলোচনা। বুঝা গেছে আশা করি? পারা যাবে না? তাহলে বিষম বিভাজনের এই কাহিনীগুলো আশা করি বুঝতে পারছো। ওকে, সো এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই বিকারকগুলাকে বন্ধন বিভাজনের মাধ্যমে যেগুলা তৈরি হলো এগুলা তো তুমি দেখলা, এই বিকারকগুলাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেটা তোমার বিক্রিয়া করতেছে সেই বিকারকগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। চলো আমরা যদি একটু দেখি বিকারকগুলাকে আমরা যেভাবে কার্বোক্যাটায়ন কার্বানায়নের কনসেপ্ট আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আমার বিকারক যে বিক্রিয়া করে আসলে মেইনলি, হ্যাঁ, বিকারক বা যে বিক্রিয়া করবে এদেরকে দুইটা মেইন ভাগে ভাগ করা যায়। একটা হতে পারে ইলেকট্রন আকর্ষী আর একটা হতে পারে কেন্দ্রাকর্ষী। আমি তোমাকে উদাহরণ দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরেই যাচ্ছি সেই জায়গাতে বা বুঝাবো সেই জায়গাতে, প্যারা খেও না, কোনো সমস্যা হবে না। ইলেকট্রন আকর্ষী বা এটাকে আমরা বলি, এটার অপর নাম আছে একটা, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল।
ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, এটাকে আমরা ইপি দ্বারাও প্রকাশ করি, ইলেকট্রোফাইল। আর এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, নিউক্লিয় বা কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল। ফাইল মানে হচ্ছে ভাই আকর্ষী, ফাইল মানে হচ্ছে আকর্ষী, এই যে ফাইল, ফাইল মানে হচ্ছে আমার আকর্ষী, হ্যাঁ আকর্ষী। তো আমরা এখানে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য সহ কিছু জিনিসপাতি পড়বো, তাহলে আশা করি খুব সহজেই বুঝতে পারবো। এটা হচ্ছে এনপি, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটা হতে পারে হচ্ছে এনপি। এখন ইলেকট্রোফাইল বা, তাহলে আমরা বুঝতেই পারছি ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন কে আকর্ষণ করবে? যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে বা যার কাছে ইলেকট্রনের অভাব আছে, সেই মেনলি ইলেকট্রন আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রন আকর্ষী, তাহলে আমরা বলতে পারি কার কাছে, মানে কারা ইলেকট্রন আকর্ষণ করবে। এখানে যদি আরো কিছু আমরা এর সাথে যদি কথাবার্তাগুলো যোগ করতে চাই, তাহলে আমরা বলতে পারি যার ইলেকট্রন ঘাটতি আছে, ঘাটতি আছে, যার ইলেকট্রন ঘাটতি আছে। দেখো তো কার্বোক্যাটায়ন আর কার্বন আয়নের মধ্যে কার ইলেকট্রনের মেইনলি ঘাটতি আছে? অবভিয়াসলি ধনাত্মক চার্জযুক্ত। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন ফাইলগুলা ধনাত্মক চার্জযুক্ত হতে পারে। শুধু খালি ধনাত্মক চার্জযুক্ত হবে এমন না, ধনাত্মক চার্জযুক্ত হতে পারে, ধনাত্মক চার্জযুক্ত, চার্জযুক্ত হতে পারে, হতে পারে। ওকে, তো এরা ধনাত্মক চার্জযুক্ত, তাহলে কে মেইনলি? কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নগুলো কি আসলে? অবভিয়াসলি ইলেকট্রোফাইল কার্বোক্যাটায়ন। ওকে, ঠিক একই রকমভাবে তুমি বলতে পারো হচ্ছে কার্বোক্যাটায়নগুলো যেমন ইলেকট্রোফাইল, তেমনি আমরা বলতে পারি অষ্টক যাদের অসম্পূর্ণ, তারাও তো ইলেকট্রনের প্রতি ক্রেভিংস থাকে তাদের। অষ্টক অসম্পূর্ণ, তারাও তো ইলেকট্রন গ্রহণ করে নেয় না? ওই যে আমরা ইয়াতি দেখছি না, অষ্টক অসম্পূর্ণ, তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ফেলে। কোথায় দেখছি এই জিনিসটা? এটা দেখছি হচ্ছে আমরা আমাদের লুইস অ্যাসিড লুইস ক্ষার, অর্থাৎ ফার্স্ট পেপারের বা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার অথবা ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টারে যে অম্ল ক্ষার মতবাদগুলো ছিল, সেখানে কিন্তু ছিল লুইস ক্ষার লুইস অ্যাসিড। তাহলে এরা মেইনলি আমাদের কি হবে বলো তো ভাইয়া? এরা মেইনলি হবে হচ্ছে আমাদের যে অষ্টক অসম্পূর্ণ যারা, যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারা তো ছিল হচ্ছে আমাদের লুইস অম্ল, লুইস অম্ল বা লুইস অ্যাসিড। তাহলে এই ইলেকট্রোফাইল সম্পর্কে আমরা এতগুলা কথা বলতে পারি। কি কি বলতে পারি? যার ইলেকট্রন ঘাটতি আছে। তারপরে বলতে পারি ধনাত্মক চার্জযুক্ত হতে পারে, ধনাত্মক চার্জযুক্ত হতে পারে, আবার অষ্টক অসম্পূর্ণ ওরাও হতে পারে। তারপরে কার্বোক্যাটায়নগুলো মেইনলি আমাদের কি হয়? ইলেকট্রন আকর্ষী হয়। আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে লুইস অম্ল। এই বাংলা কথাগুলো বলতে পারি। ঠিক একই রকম ভাবে যদি আমরা এই কথাগুলো আসলে কেন্দ্রাকর্ষীর জন্য বলতে চাই, তাহলে বলতে পারবো এরকম নিউক্লিওফাইলগুলা মেইনলি কি হবে বলতো? যার ইলেকট্রনের ঘাটতি আছে আর এর কি ইলেকট্রনের আধিক্য আছে, ইলেকট্রনের আধিক্য আছে, ইলেকট্রনের আধিক্য আছে। এক্স্যাক্ট ওর বিপরীত বিপরীতগুলো হবে না, ইলেকট্রনের আধিক্য আছে হইলো। এরপরে ধনাত্মক চার্জযুক্ত, তার মানে এটা আসলে কি হবে? ঋণাত্মক চার্জযুক্ত যারা, তার কাছে তো ইলেকট্রনের আধিক্য আছে, সেই তো ইলেকট্রন দিয়ে দিতে পারে। আসলে দেখো নিউক্লিয়াসকে যে আকর্ষণ করতেছে, ও কিন্তু বেসিক্যালি প্রোটনের তো কোনো আদান প্রদান হয় না, ও নিজে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এ যে ছিল ইলেকট্রন আকর্ষী, ও ইলেকট্রন নিচ্ছে, হ্যাঁ। আর যে নিউক্লিয়াসকে আকর্ষণ করছে বা কেন্দ্রকে আকর্ষণ করতেছে, পজিটিভ চার্জকে আকর্ষণ করতেছে, ও হচ্ছে আসলে নিজে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। ব্যাপারটা এরকম। তাই ইলেকট্রনের আধিক্য আছে যার, সে নিজের ইলেকট্রন দিয়ে দিতে পারে। অথবা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত মানে তো তার কাছে ইলেকট্রনের আধিক্য আছে। ব্যাপারটা এরকম না? ঋণাত্মক চার্জযুক্ত। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি হচ্ছে যে এটা যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত, ঠিক একই রকম ভাবে আমরা বলবো যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বোক্যাটায়ন ছিল নাকি কার্বন আয়ন ছিল? কার্বন আয়ন। ঋণাত্মক চার্জযুক্ত ছিল হচ্ছে কার্বন আয়ন। ওকে, বুঝা গেছে এই জিনিসগুলা? ঠিক একই রকম ভাবে ঋণাত্মক চার্জযুক্ত ছিল কার্বন আয়ন, এতটুকু পর্যন্ত হইলো। এরপরে ছিল হচ্ছে আমাদের অষ্টক, তাহলে এদের কি হবে? অষ্টক সম্প্রসারিত এরা নিশ্চয়ই, মানে এর কাছে লন পেয়ার ইলেকট্রন আছে, অষ্টক সম্প্রসারিত, সারিত বা লন পেয়ার ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন আছে। ওকে, তারপরে এদেরকে তাহলে কি বলতে পারো আসলে? লুইস ক্ষার। এদেরকে বলা যায় কি? লুইস ক্ষার। তাহলে বিকারক সম্পর্কিত এই বেসিক কথাগুলো বুঝা গেছে না ভাইয়া? আশা করি বুঝতে পারছো। এবার চলো এদের উদাহরণ শিখতে হবে, আমাদের প্রত্যেকেরই এদের উদাহরণগুলো শিখতে হবে। তো তুমি কি আসলে বুঝতে পারছো বিকারকের ভিতরে ইলেকট্রনকে আকর্ষণ করবে বা কাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো আর কাদেরকে আমরা নিউক্লিওফাইল বলবো? তাহলে ইলেকট্রোফাইল যারা, তারা হইতে পারে কেমন কেমন? দেখো, ধনাত্মক ইলেকট্রোফাইল, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ থাকবে, এই যে ইপি ধনাত্মক। ধনাত্মক ইলেকট্রোফাইল যেমন আমরা বলতে পারি হচ্ছে, ধরে নাও আমরা কাকে কাকে বলতে পারবো? কার্বোক্যাটায়ন CH3+,
এমন কার্বোক্যাটায়নটাই প্রথমে দিলাম। ওকে, ধনাত্মক ইলেকট্রোফাইল যেমন হচ্ছে আমাদের NO2 নাইট্রোনিয়াম আয়ন প্লাস। ধনাত্মক ইলেকট্রোফাইল মানে হচ্ছে যেমন আমরা আরও দিতে পারি হলো CH3 প্লাস দিলাম, তারপরে হচ্ছে আমরা দিতে পারি NO2 প্লাস, তারপরে হচ্ছে আমরা দিব আরও ধরো NH4 প্লাস। ধনাত্মক ইলেকট্রোফাইল এরা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ করবে, মানে ইলেকট্রন দেখতে পেলে ওখানে হচ্ছে যাবে। অ্যামোনিয়াম প্লাস, এই যে দেখো সবগুলাই ধনাত্মক ইলেকট্রোফাইল। তারপরে হচ্ছে আমরা দিতে পারি H প্লাস, একেবারে সহজ সহজ যেগুলো H প্লাস, এরা কি ধনাত্মক ইলেকট্রোফাইল। ঠিক একই রকম ভাবে প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রন আকর্ষণ করবে বাট এদের কাছে কোনো চার্জ নাই। যেমন প্রশম ইলেকট্রোফাইলের ভিতরে তুমি উদাহরণ দিবা ইলেকট্রোফাইল মানে যার কাছে অষ্টক অসম্পূর্ণ আছে, AlCl3, BF3, BCl3, এদের কাছে ইলেকট্রন অসম্পূর্ণ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আর কি দিবা, তুমি হচ্ছে AlCl3 দিলা, BF3 দিলা, NCl3 দিলা, এগুলা সবই হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড না? লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডগুলো ধনাত্মক ইলেকট্রোফাইল বা ধনাত্মক ইলেকট্রোফাইল এখানে প্রশম ইলেকট্রোফাইল হিসেবে এরা কাজ করতে পারে। ক্লিয়ার কনসেপ্টটা? এদের দেখো এও যেমন অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করতে পারবে, এখানে বোরন পারবে, এখানেও বোরন পারবে, ইলেকট্রনগুলোকে গ্রহণ করতে পারবে, ওদের কাছে লন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা যে সকল হচ্ছে যৌগ আছে, মানে এখানে তুমি লিখতে পারো হচ্ছে যে জটিল যৌগের কেন্দ্রীয় যে আয়নটা, জটিল যৌগের সেন্ট্রাল অ্যাটম যেটা, সেটাও তো ওটাও কি একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে না? ডান, ক্লিয়ার? ওকে, একই রকমভাবে যদি তুমি ঋণাত্মক নিউক্লিওফাইল এবং হচ্ছে তুমি যদি প্রশম নিউক্লিওফাইল চাও, মানে নিউক্লিওফাইল কি কখনো ধনাত্মক হইতে পারে? নিশ্চয়ই না। ধনাত্মক হওয়ার মানেই হচ্ছে ও কিন্তু, বুঝো জিনিসটা, ধনাত্মক হওয়ার মানে কিন্তু ওর কাছে ইলেকট্রন নাই, ল্যাক অফ ইলেকট্রন। তো ল্যাক অফ ইলেকট্রন হলে তো ইলেকট্রন আকর্ষণ করবে, তাহলে তো সে ইলেকট্রোফাইল, তো নিউক্লিওফাইল হইলই না। ঠিক একই রকমভাবে ইলেকট্রোফাইল কখনো ধনাত্মক মানে ঋণাত্মক হইতে পারে না। ঋণাত্মক মানে কি? তার কাছে ইলেকট্রন আছে, তোর কাছে তো ইলেকট্রন থাকতে পারে না। বুঝছো জিনিসটা? তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইলের ভিতরে আমরা দিব হচ্ছে কার্বন আয়ন CH3 মাইনাস, তারপরে দিতে পারো হচ্ছে সায়ানাইড, তারপরে দিতে পারো হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইলের ভিতরে OH মাইনাস, হাইড্রোক্সিল আয়ন মাইনাস, তারপরে দিতে পারো হচ্ছে Cl মাইনাস বা হ্যালোজেন মাইনাস। এরা সবাই কি ঋণাত্মক নিউক্লিওফাইল, এরা সবাই হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। ওকে, ঠিক একই রকমভাবে প্রশম নিউক্লিওফাইল যাদের কাছে লন পেয়ার ইলেকট্রন আছে এবং আধিক্য আছে, যারা ইলেকট্রন দান করে দিতে পারবে। যেমন হচ্ছে তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে পানির কাছে লন পেয়ার ইলেকট্রন আছে, দান করে দিতে পারবে। কার্বনিল বা কার্বন মনোঅক্সাইড এইটা এ যে আছে, ঠিক একই রকমভাবে পানি আছে, এই আছে। তারপরে তুমি আরও চিন্তা করতে পারো হচ্ছে আমাদের NH3 অ্যামোনিয়া, এর কাছেও কি লন পেয়ার ইলেকট্রন আছে না? ও লন পেয়ার ইলেকট্রন দিয়ে দিতে পারে না? এরা সবাই হচ্ছে লন পেয়ার ইলেকট্রন দিয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে আমাদের কিছু নিউক্লিওফাইল। এরা ইলেকট্রন যারা দিয়ে দিতে পারবে তারাই তো আমার নিউক্লিওফাইল, যাদের কাছে লন পেয়ার এক্সট্রা একজোড়া লন পেয়ার ইলেকট্রন আছে তারাই হচ্ছে আমার নিউক্লিওফাইল। ক্লিয়ার জিনিসটা? ঠিক একই রকমভাবে H2SO হইতে পারে, ঠিক একই রকমভাবে ধরো আরও যতগুলো আছে, এখানে হাইড্রোক্সিল টাইড্রোক্সিল তো দিয়ে দিছি। এই হচ্ছে ওভারঅল এখানকার আলোচনা। জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? ওকে, আশা করি বিকারকটা বুঝতে পারছো, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। এখন আমরা যেটার কথা বললাম যে ধরো একেবারে শুরুতে এখানে একটা জিনিস বলছি না, বন্ধন বিভাজন দেখাইলাম, বিক্রিয়ক দেখাইলাম, এখন তাদের সক্রিয়তা, স্থায়িত্ব আর ডিগ্রি। এই যে ধরো আমরা কার্বোক্যাটায়ন কার্বন আয়ন দেখছি না ভাইয়া, এই যে দেখো এখানে যেমন আমরা ইলেকট্রন আকর্ষণ আর বিকারকটা বসলাম, এখানে যেমন আমরা কার্বোক্যাটায়ন আর কার্বন আয়ন দেখছি না, এদের হচ্ছে আমরা হচ্ছে এখন এই ডিগ্রি এবং তাদের ডিটেলস সম্পর্কে কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এবং যেটাকে বলে ফ্রি রেডিকাল, তাদের ডিটেলস জিনিসটাকে পড়বো। ওকে, চলো একটু শুরু করি। ফার্স্ট অফ অল তুমি এখানে সুন্দর মতন একটা ছক করে ফেলো। হ্যাঁ, একটা ছক করে ফেলো হচ্ছে এখানে। ছক করে ফেলার পরে তারপরে এখানে আর একটা দিয়ে দিবা। আচ্ছা, এটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা দিয়ে দিতে পারো, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে যে এবার এমন দিতে পারো। হ্যাঁ, এমন দিলেই হবে খালি। আচ্ছা সরি, এটাকে একটু সরায় রাখো তো। হ্যাঁ, এমন। এবার আমরা এটাকে হচ্ছে যে ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা, এখানে কি করতেছি বা কি করব বুঝাচ্ছি। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাটায়নের ডিগ্রি, সক্রিয়তা এবং স্থায়িত্ব। আচ্ছা, ডিগ্রি ফার্স্ট অফ অল
ডিগ্রি, সক্রিয়তা এবং স্থায়িত্ব। ডিগ্রি, সক্রিয়তা এবং স্থায়িত্ব যদি আমাদেরকে যাইতে হয়, আমরা কিভাবে কাজটা করব দেখো। কার্বোক্যাটায়ন, তাই না? তো ধরো কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়, তার মানে Cl, এই যে দেখো H H H, ঠিক একই রকমভাবে ধরে নাও হচ্ছে যে H, এটা হচ্ছে আমরা R দিলাম, এখানে দিলাম হচ্ছে H, এখানে হচ্ছে মনে করো Cl, এখানে দিলাম হচ্ছে C, Cl, R, R, H, এখানে দিলাম হচ্ছে C, Cl, R, R, R। দেখো এই কয়েকটা জিনিস আমরা দিয়ে দিলাম। এখন তুমি চিন্তা করো, তোমার কাছে যদি মানে বন্ধন ভাঙবে কোনটা? অবভিয়াসলি এইটা। অবভিয়াসলি বন্ধন ভাঙবে কোনটা বলো তো? এইটা। বন্ধন যদি এটা ভেঙে যায়, এটা যদি ভেঙে যায়, এটা যদি ভেঙে যায়, এটা যদি ভেঙে যায়, তাহলে এও তোমার হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হবে, এও হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হবে, এও পজিটিভ চার্জ থাকবে, এও পজিটিভ চার্জ থাকবে, এরকম। এখন এইখানে কিছু বেসিক বিষয় বুঝে নিতে হবে, সেটা হচ্ছে আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটা আমরা জানি অলরেডি, বাট তারপর আমরা বলে দিলাম অ্যালকাইল গ্রুপ। তো আর এর মিনিমাম সদস্যটা হচ্ছে কে বলো তো ভাইয়া? CH3। মিনিমাম সদস্যটা হচ্ছে মিথাইল। মিনিমাম মানে এখানে কিছু না থাকলেও মিথাইল গ্রুপ আছে, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। মিনিমাম মানে কিছু না থাকলেও এখানে কে আছে? মিথাইল গ্রুপটা আছে। জিনিসটা বুঝতে পারছো না? আশা করি বুঝছো। এখন তাহলে এইটা যেটা আমাদের এখানে, তো এতগুলা লেখার কারণটা কি? এতগুলা লেখার কারণটা কি? কারণ এটাকে আমরা লিখতে পারি কি CH3 প্লাস, এটাকে লিখতে পারবো কি আর H2C প্লাস, ঠিক আছে? আর H2C প্লাস, অথবা তুমি যদি হ্যাঁ ওটাই লিখতে পারো, বা তুমি যদি পরে হচ্ছে যে প্লাসটা দিবা তাও কোনো সমস্যা নাই। ধরো তুমি যদি এরকমভাবে লিখতে চাও যে ভাই আমি হচ্ছে এরকমভাবে লিখবো আর CH2 প্লাস, একই কথা, কোনো সমস্যা নাই। তারপরে ধরো লিখলা যে R2CH প্লাস, তারপরে এখানে লিখবা কত? R3C প্লাস, এমন লিখবা না? এমনই লিখবা। এখন এটা আসলে দেখো ভাইয়া, এটা আসলে হচ্ছে 0 ডিগ্রি, এটা আসলে হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিভাবে বের করলাম ডিগ্রিগুলা? 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কথা হচ্ছে এখানে কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জটা কার্বনের মাথার উপরে, তাই না? তো পজিটিভ চার্জযুক্ত বা চার্জযুক্ত কার্বনটা, বা যার উপরে মেইনলি প্রভাবটা পড়তেছে, ধরো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল যার কাছে ওই একটা ইলেকট্রন সিঙ্গেল আছে, তো যার উপরে প্রভাব মানে প্রভাবিত কার্বনটা যতগুলা কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি হচ্ছে তত। ভালো করে বুঝো কি বলতেছি। প্রভাবিত কার্বনটা যতগুলো কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা প্রভাবিত কার্বন যতগুলো কার্বনের সাথে যুক্ত, সরাসরি যুক্ত তার ডিগ্রি তত। প্রভাবিত কার্বনটা যতগুলো কার্বনের সাথে সরাসরি যুক্ত তার ডিগ্রি তত। প্রভাবিত কার্বনটা যতগুলোর সাথে সরাসরি যুক্ত, তা আর মানে তো মিনিমাম একটা কার্বন আছে। তাহলে দেখো তো এইখানে এই কার্বনটা কি কারোর সাথে যুক্ত না? সবগুলো তো হাইড্রোজেনের সাথে যুক্ত, মানে তার ডিগ্রি কোনো নাই, 0 ডিগ্রি। এখানে দেখো এই কার্বনটা মিনিমাম একটা কার্বনের সাথে যুক্ত, যেহেতু একটা আর আছে সেখানে, মানে আর মানে তো মিনিমাম একটা কার্বন, তাহলে সে হচ্ছে যে কি এ হচ্ছে 1 ডিগ্রি। এখানে দেখো 2টা আরের সাথে যুক্ত 2 ডিগ্রি, এখানে দেখো 3টা আরের সাথে যুক্ত, দ্যাটস ওয়াই সেটা 3 ডিগ্রি। ক্লিয়ার ডিগ্রির কনসেপ্টটা? ওকে, জিনিসটা আশা করি বুঝতে পারছো যে ডিগ্রির কথাটাও বোঝা গেছে, এটা হচ্ছে কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল সেটাও বোঝা গেছে। আমরা আসলে এখানে মেজার করব যে জিনিসটা, সেটা হচ্ছে একটা হলো স্থায়িত্ব, আর একটা হচ্ছে ভাই সক্রিয়তা। এই দুইটা জিনিসকে আমরা মেজার করব, একটা হচ্ছে স্থায়িত্ব আর একটা হচ্ছে সক্রিয়তা। এখন চলে আসো এই মেজারমেন্টের যে বেসিক হিসাব, সেটা আমি তোমাকে বুঝাই দিই। প্লাস বা পজিটিভ মানে কি? ল্যাক অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ঘাটতি। চলো এই কথাগুলো আমি এখানে লিখে রাখি যেন তোমার পড়তে বুঝতেও পজিটিভ মানে বুঝতে হয়। পজিটিভ মানে হলো ইলেকট্রন ঘাটতি, ল্যাক অফ ইলেকট্রন। তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে যেমন পজিটিভ, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, আমাদের সবার কাছেই ইলেকট্রনের ঘাটতি রয়েছে, প্রত্যেকটার কাছে 1 ডিগ্রি 0 থেকে 3 ডিগ্রি সবার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, আমরা সবাই হচ্ছে অস্থিতিশীল। কে কার থেকে কম অস্থিতিশীল, কে কার থেকে বেশি অস্থিতিশীল, এই জিনিসটাই ব্যাখ্যা করতে হবে। তো অস্থিতিশীলতা বা মানে স্থিতিশীলতা সেটা যদি পেয়ে যাও, সক্রিয়তা হবে হচ্ছে তার এক্সাক্ট বিপরীত। তাহলে তো হয়ে গেল আমাদের বেসিক কাজ। আচ্ছা, তো তাহলে প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, এরকম কথাটা লিখতে পারি। আর সবসময় মনে রাখবা হাইড্রোজেন হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। এই দুইটা জিনিস
কথা তুমি যদি মনে রাখো তাহলেই তোমার জন্য খুব সহজ হয়ে যায় এটা মনে রাখা। একটা কি বললাম, প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, মানে এখানে আমার প্রত্যেকজনের ইলেকট্রনের ঘাটতি আছে, আর হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে আমাকে একটা কথা বলো, ধরো তোমার ইলেকট্রনের ঘাটতি আছে, তোমাকে এখানে ইলেকট্রন দিচ্ছে কয়জন? তিনজন মিলে ইলেকট্রন দিচ্ছে। তার মানে এখানে তোমাকে হচ্ছে তিনজন মিলে, তিনটা হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে। তো তোমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, তোমার কাছে টাকার অভাব আছে, তোমার কাছে কোনো কিছুর অভাব আছে, তিনজন মিলে তোমাকে দিচ্ছে। তার মানে তুমি অবশ্যই কিছুটা আশ্বস্ত হবা, সান্ত্বনা পাবা, বা হচ্ছে স্থিতিশীল হবা। ল্যাক অফ ইলেকট্রন বা পজিটিভ চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি ছিল। হ্যাঁ ছিল, ইলেকট্রনের ঘাটতি ছিল, আমরা বুঝছি। ল্যাক অফ ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, সেটা আছে। হ্যাঁ, পজিটিভ চার্জ মানে কি? তোমাকে কেউ ইলেকট্রন দিচ্ছে, তোমাকে ইলেকট্রন দিচ্ছে মানে হচ্ছে তুমি কিছুটা স্থিতিশীল হবা। হবা কি হবা না? অবশ্যই স্থিতিশীল হবা। আচ্ছা, তোমাকে তিনজন হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে মানে তুমি স্থিতিশীল হইলা। ঠিক এখানে দেখো তো ভাই কয়জন হাইড্রোজেন দিচ্ছে, এই যে 1 2, আর এখানে তো মিনিমাম 3টা। এখানে কি একটা CH3 গ্রুপ না? মিনিমাম তো একটা CH3 গ্রুপ, এলস তো আরো বড় হইতে পারে। সো মিনিমাম তো 3টা, তার মানে এখানে কয়জন হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে? 5জন হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে। এখানে কয়জন দিবে বলো তো? 3 3 6 আর 1 7, 7জন হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিবে। এখানে কয়জন দিবে দেখো তো ভাইয়া? এই যে 3 6 আর 3 9, 9জন হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে। 9জন হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে। তার মানে আলটিমেটলি আমি বলতে পারি যে এখানে সবারই ইলেকট্রনের ঘাটতি আছে, সবারই ইলেকট্রনের ঘাটতি আছে, বাট ব্যাকআপ দেওয়ার সুযোগ সব থেকে বেশি কোথায়? এখানে। এখানে এখানে তোমাকে সব থেকে বেশি দেওয়ার মতন মানুষজন উপস্থিত আছে, বা সবাই উপস্থিত আছে। বিষয়টা এরকম না? সবাই উপস্থিত আছে। তার মানে হিসাব অনুযায়ী খুব সহজে এটা কি বোঝা যাচ্ছে যে এখানে সে বেশি স্থিতিশীল হবে, বেশি স্থিতিশীল হবে। প্যারা নাই, আরে আমার তো ইলেকট্রন দানকারী মানুষজন আছে, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে তো কি হয়েছে? ইলেকট্রন দানকারী মানুষজন তো আছেই। তার মানে আমি যদি স্থায়িত্বের ক্রমটা চিন্তা করি, স্থায়িত্বের ক্রমটা যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি এরকম লিখি যে স্থায়িত্বের দিক থেকে সব থেকে বেশি স্থায়ী হবে কে? এ, তারপরে হবে হচ্ছে এ, তারপরে হবে হচ্ছে এ। স্থায়িত্বের ক্রম, স্থায়িত্ব, স্থায়িত্ব, স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রম মানে হচ্ছে এটা বেশি স্থিতিশীল। যেটা বেশি স্থিতিশীল সেটা বেশি তৈরি হয়, এই একটা কথাও তোমাকে মাথায় রাখতে হবে। যেটা বেশি স্থিতিশীল সেটা বেশি তৈরি হবে, কারণ পুরো রসায়নের জিনিসটাই তৈরি হয়ে আছে, বা যেটার উপর ভিত্তি করে দাঁড়ায় আছে সেটা হচ্ছে স্থিতিশীলতা। তোমার কাছে একটা ইলেকট্রন কম আছে, তুমি একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হইতে চাও। তোমার কাছে একটা ইলেকট্রন বেশি আছে, তুমি একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হইতে চাও। বাট হইতে চাও তো স্থিতিশীলই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই স্থায়িত্বের ক্রম হচ্ছে এরকম। ওকে, তো ঠিক একই রকম ভাবে যদি আমি সক্রিয়তার কথা যদি চিন্তা করি, সক্রিয়তা, তাহলে নিশ্চয়ই এটা উল্টে যাবে। সক্রিয়তার কথা চিন্তা করলে এটা উল্টে যাবে না? তো আমি যদি এখানে সক্রিয়তার ক্রমটা লিখি ভাই, তাহলে বলো তো কেমন লিখতে পারবো? সক্রিয়তা কেমন হবে? 0 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, তারপরে এই, তারপরে এই, এমন হবে। তাহলে ওই জিনিসটাই তুমি এখানে দিয়ে দাও না, খালি ওই জিনিসটাই এখানে দিয়ে দাও না গেল। তাহলে আমি কি বলতে পারি? স্থায়িত্বের ক্রম 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা হচ্ছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো সক্রিয়তার ক্রম আমার যেটা হয়, আমাদের স্থায়িত্বের ক্রমটা হয় হচ্ছে 3 ডিগ্রি বেশি স্থিতিশীল, তারপরে এই, তারপরে এই। আর সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে এটার এক্স্যাক্ট উল্টো, এটার এক্স্যাক্ট উল্টো। কথা কি ক্লিয়ার, নাকি কোনো ভেজাল আছে বলো তো? আশা করি কোনো ভেজাল থাকার কথা না। তাহলে আমার আলটিমেট জিনিসপাতি বুঝা গেছে এখানকার কথা। আচ্ছা, যেটা বেশি স্থিতিশীল সেটা বেশি তৈরি হয়, এটা লিখে রাখো একটু। যে বেশি, এটা পরবর্তীতে মার্কোনিকভ নীতিতে কাজে লাগবে। যে বেশি স্থিতিশীল সেটা বেশি তৈরি হয়, সেটা বেশি তৈরি হয়। যে বেশি স্থিতিশীল সেটা বেশি তৈরি হয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝা ডান। ঠিক একই রকম ভাবে এটা কার্বোক্যাটায়নেরটা যেমন আমরা দেখলাম, এখানে যেমন আমরা কার্বোক্যাটায়নেরটা দেখছি, একই রকম ভাবে আমরা কার্বন আয়নের স্থায়িত্ব দেখবো। সো কার্বন আয়নের স্থায়িত্ব দেখবো, সেম কনসেপ্টটা মিলে আমরা কার্বন আয়নের স্থায়িত্ব দেখবো, কোনো প্যারা নাই, আশা করি হয়ে যাবে। চলো এরপরে আমরা দেখি হচ্ছে কার্বন আয়নের স্থায়িত্ব, সক্রিয়তা এবং ডিগ্রি। আচ্ছা, তো চলো আমরা যদি কার্বন আয়ন ড্র করে ফেলি, তার আগে হচ্ছে এখানে ওদেরকে ড্র করে ফেলি একটা সক্রিয় আর স্থায়িত্বের ক্রম তো আমাদেরকে দিতে হবে। তো যদি আমরা ক্রমটা দেই, এটা থাকে হচ্ছে ভাই এরকম, হ্যাঁ, এটাকে একটা দিয়ে দাও খালি এরকম। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যদি আমরা একটু এটাকে দেই স্থায়িত্ব, ক্রম আর ডিগ্রি, এটাকে যদি আমরা খুঁজে বের করি, তাহলে চলো এখানে যদি আমরা লিখি কার্বন আয়ন, যদি এই যে ডিগ্রিগুলোকে দিয়ে ফেলি চলো, তাহলে এই যে ধরো কার্বন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন দিলাম, এখানেও হাইড্রোজেন দিব, কার্বন,
হাইড্রোজেন, এখানে দিব হচ্ছে ভাই আর, এখানে দিব হচ্ছে হাইড্রোজেন, এখানেও দিব হচ্ছে হাইড্রোজেন। এই যে ধরো এখানে কার্বন, এই যে হাইড্রোজেন দিলাম, এই যে আর, এখানে হাইড্রোজেন না দিয়ে কার্বন দাও, মানে আর দাও, তারপরে এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এরপরে এই যে আর 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 হাইড্রোজেন। এমন এখন আমরা বলবো কি কোন বন্ধনটা আমাদের ভাঙবে, এই যে এক্স্যাক্ট এই বড় বন্ধনটা আমাদের ভাঙবে। সো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেনের থেকে বেশি, তাই এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে এটা দেখো, এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কাইন্ড অফ কেমন, H3C মাইনাস, এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে RCH2 মাইনাস, এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে R2CH মাইনাস, এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে R3C মাইনাস, এমন তৈরি হচ্ছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। এই কার্বন আয়নটা কত ডিগ্রি বলো তো ভাই? 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো তো? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো তো ভাই? 3 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বন আয়ন, ডান। সো সেম কথাবার্তা এখানে আমরা ইলেকট্রন দানকারী গ্রুপকে বলো তো ভাই? হাইড্রোজেন হলো ইলেকট্রন দানকারী গ্রুপ, এমন। আর ডিগ্রির হিসাবটা তো বুঝছোই, হাইড্রোজেন যদি ইলেকট্রন দানকারী গ্রুপ হয় তাহলে একটা সিম্পল জিনিস খালি বুঝো যে এইখানে তোমার কাছে নেগেটিভ চার্জে চার্জ হয়ে আছে না, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ হয়ে আছে। এই যে নেগেটিভ চার্জ যে হয়ে আছে এখানে অলরেডি নেগেটিভ চার্জ মানে কি? ইলেকট্রনের ঘাটতি নাকি ইলেকট্রনের আধিক্য? তুমি বলো, নেগেটিভ চার্জ মানে কি? ইলেকট্রনের ঘাটতি নাকি ইলেকট্রনের আধিক্য? অবশ্যই ইলেকট্রনের আধিক্য। সো ইলেকট্রনের আধিক্য মানে তোমার কাছে অলরেডি ইলেকট্রন আছে, তারপরও তোমাকে আরো 3 জন মিলে ইলেকট্রন দিচ্ছে, যে না তোমাকে আরো ইলেকট্রন নিতে হবে, তাহলে এখানে তোমাকে আরো 3 জন মিলে ইলেকট্রন দিচ্ছে, মানে তুমি অলরেডি আনস্টেবল ছিলা, মানে তোমার কাছে ইলেকট্রন নাই, ইলেকট্রনের ঘাটতিও নাই, এরকম অবস্থা যদি হইতো, মানে ইলেকট্রনের অভাবও নাই ঘাটতিও নাই, তাহলে তুমি স্টেবল। এখন যখন কার্বোক্যাটায়ন তৈরি হলো তখন ইলেকট্রনের অভাব তৈরি হলো, কার্বোক্যাটায়ন যখন তৈরি হয়েছিল পজিটিভ চার্জ তখন ইলেকট্রনের অভাব তৈরি হয়েছিল, ইলেকট্রনের অভাব তৈরি হওয়ার পরে হাইড্রোজেন যখন ইলেকট্রন দিল তখন তুমি স্টেবিলাইজ হইলা, সব থেকে বেশি 3 ডিগ্রিতে ইলেকট্রন পাইলা, দ্যাটস ওয়াই তুমি ওখানে বেশি স্টেবিলাইজ হইলা। একই রকম এখানে ইলেকট্রনের আধিক্য তৈরি হয়েছে, এখানেও তোমার কাছে যেহেতু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তোমাকে এক্সট্রা আরো ইলেকট্রন দিচ্ছে, সো এখানে ইলেকট্রনের তাহলে কি তৈরি হচ্ছে বলো তো ভাই? ইলেকট্রনের আরো আধিক্য তৈরি হচ্ছে। ঠিক একই রকম এখানে 3 জন ইলেকট্রন দিচ্ছে, এখানে কয়জন দিবে বলো তো? এই যে 2 আর এই যে এখান থেকে 3, মানে এখানেও 5 জন হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে, এখানে তাহলে 7 জন দিবে, তাই না? 3 3 6 আর 1 7, তার মানে এখানে মিনিমাম 7 জন হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে। এখানে কয়জন ইলেকট্রন দিচ্ছে? 9 জন হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে, 9 জন হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে। তাহলে বলো তুমি অলরেডি আনস্টেবল ছিলা, তোমাকে আরো 3 জন মিলে আরো ইলেকট্রন দিচ্ছে, মানে অবভিয়াসলি তোমার আনস্টেবিলিটি আরো বেড়ে যাবে। কিন্তু এখানে তোমাকে 3 জন ইলেকট্রন দিচ্ছে, মানে তোমার আনস্টেবল ছিল তারপর আরো তোমাকে 3 জন দিচ্ছে, আর এখানে তুমি আনস্টেবল তারপরে আরো তোমাকে 9 জন দিচ্ছে, তাহলে তোমার আনস্টেবিলিটি বা অস্থায়ী বা অস্থিতিশীলতা বা সক্রিয়তাটা কোথায় বেড়ে যাবে? অবভিয়াসলি এখানে বেড়ে যাবে না, এখানে বেড়ে যাবে না। তার মানে আমরা বলতে পারি যে সক্রিয়তার ক্রমটা মানে এখানে সব থেকে বেশি, তার মানে সক্রিয়তার ক্রমটা কেমন হবে? এরকম সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। এটা কিসের ক্রম বলতেছি আমরা? লিখে দিব এখানে সক্রিয়তা। এটা কিন্তু ওটার সাথে তুলনা করলে দেখবা উল্টা হচ্ছে, স্থায়িত্বের উল্টা হচ্ছে। এখানে দেখো স্থায়িত্বটা বেশি ছিল 3 ডিগ্রিতে, এখানে দেখো সক্রিয়তাটা হচ্ছে 3 ডিগ্রিতে বেশি। কেন বোঝা গেছে না? ওকে, আচ্ছা ঠিক একই রকম ভাবে যদি তুমি এখন সক্রিয়তার পরে হচ্ছে স্থিতিশীলতা করো, স্থিতিশীলতা বা স্থায়িত্ব যাই বলো না কেন, সেটা কে হবে? 0 ডিগ্রি তারপরে, মানে আলটিমেটলি এটা তো অস্থিতিশীল, এটা অস্থিতিশীল, বাট দুইটার তুলনায় কে বেশি স্থিতিশীল? এ বেশি স্থিতিশীল, তার মানে এটাকে এমনে দিতে পারো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা হচ্ছে এটা লিখতে পারি, কি লিখতে পারি এটা? এখানে এটার হচ্ছে এর স্থায়িত্ব এর হচ্ছে সক্রিয়তা। তাহলে এখানে ধরো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমন দিলাম, এখানেও দিচ্ছে হচ্ছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমন দিলাম। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি এখানে সব থেকে বেশি কে? এখানে হচ্ছে ধরো স্থায়িত্বের ক্রমে দেখা যায় 0 ডিগ্রি বেশি স্থিতিশীল, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, আর সক্রিয়তার ক্ষেত্রে এটা এরকম এমন। বলো ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা কার্বন আয়নেরটাও দেখলাম, কার্বোক্যাটায়নেরটাও দেখলাম, কার্বন আয়নেরটাও দেখলাম। কার্বন আয়নেরটা বুঝছি না, হাইড্রোজেন ইলেকট্রন দানকারী গ্রুপ এটা বুঝছি। তো যেহেতু দেখতেছি আমরা অলরেডি আমাদের এটা কত 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা তো বুঝছি। বললাম যে অলরেডি নেগেটিভ চার্জ আছে, মানে ইলেকট্রনের আধিক্য আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আরো 3 জন মিলে ইলেকট্রন দিচ্ছে, তাহলে আরো অস্থিতিশীলতা বেড়ে যাবে। তো 3 জন মিলে ইলেকট্রন দিলে যতটা অস্থিতিশীলতা বাড়বে, তার থেকে 9 জন মিলে ইলেকট্রন দিলে আরো বেশি অস্থিতিশীলতা বেড়ে যাবে। ওই কনসেপ্টটাই ঘটছে, দ্যাটস ওয়াই ওখানে ওইটা হচ্ছে আমাদের এরকম একটা কথা। বুঝা গেছে না?
ওকে, এরপরে যদি চলে যাই আমরা, তারপরে যে অংশটা পাবা সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন হইলো। এরপরে চলো ফ্রি রেডিকালটা দেখে ফেলি, তাহলে আশা করি এই জায়গার অংশটা তুমি বুঝে যাবা এবং এই কনসেপ্টটুকু মাথায় রাখবা একেবারে খুবই ক্লিয়ারলি। ফ্রি রেডিকাল, রেডিকাল বলে যেটা বলবা তুমি, ফ্রি রেডিকাল এর সক্রিয়তা, স্থায়িত্ব এবং ডিগ্রি। চিন্তা করতে পারো যে ভাইয়া ফ্রি রেডিকালেরও ডিগ্রি হয়? হয় ভাইয়া, দেখাচ্ছি থামো। স্থায়িত্ব এবং ডিগ্রি। আচ্ছা, ফ্রি রেডিকালের সক্রিয়তা, স্থায়িত্ব এবং ডিগ্রি। দেখো খুবই সহজ, দেখাই তোমাকে তাহলেই বুঝতে পারবা। ধরো নাও আমরা এই বন্ধনটা তো ভাঙবে, ফ্রি রেডিকালের সুষম বিভাজন হইতে হবে, তাই না? আমি যেভাবে লিখতেছি এরকম ভাবে চিন্তা করো, তাহলেই হচ্ছে সহজ হয়ে যাবে। আমরা ওই দিকটা এখনো লিখি নাই, লিখতেছি থামো। আর আর হাইড্রোজেন, আর 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 লিখি না, এটা লিখতেছি। এদিকে দিয়ে দাও সক্রিয়তা এবং স্থায়িত্ব। সক্রিয়তা এবং স্থায়িত্ব। আচ্ছা ওকে, তো এখানে যে কাহিনীটা আমরা করব সেটা হচ্ছে, তুমি জানো কিন্তু যে এখানে আমাদের এই বন্ধনটা যদি ভাঙতে হয়, এই যে বন্ধনটা যদি আমাদের ভাঙতে হয়, তাহলে অবভিয়াসলি এটা ফ্রি রেডিকাল হইতে হলে অবভিয়াসলি হোমোলাইটিক হইতে হবে। হোমোলাইটিক হইতে হবে না, মানে বন্ধনের এপারে যা কিছু থাকবে ওপারেও তাই থাকতে হবে। তো বন্ধনের এপারে যা কিছু আছে ওপারেও যদি তাই হইতে হয়, তাহলে দেখো তো এখানে আমরা কি লিখবো। এখানে আমরা ভেঙে লিখতে পারি, বাট আমাদের ভেঙে লেখার আর দরকার নাই। আমরা চাইলে ভেঙে না লিখে ডিরেক্ট এমনি লিখতে পারি, CH3 এমনি লিখতে পারি। তাহলে দেখো তো বন্ধনের এপারে আর বন্ধনের ওপারে সেম আছে না? ঠিক একই রকম ভাবে এখানে কি লিখবো, CH2R এমন লিখতে পারি। এখানে কি লিখবো বলো তো, বন্ধনের এপারে Cr2H, বা এটাকে এমন লিখতে পারি CHR2। এখানে কত লিখবো বলো তো, Cr3। এবার তুমি এই বন্ধনটা ভাঙে দাও, এবার তুমি এই বন্ধনটা ঠিক একই রকম ভাবে ভেঙে দাও। দেখো তো এই বন্ধনের দুই পাশে সেম মূলক আছে না? সেম মূলক আছে না? তার মানে কি, এটা হোমোলাইটিক বিভাজন ঘটবে। তার মানে যে যার মতন একটা করে ইলেকট্রন নিয়ে সরে আসবে, যে যার মতো একটা করে ইলেকট্রন নিয়ে কি হয়ে যাবে, সরে আসবে। তাহলে এখানে কি হচ্ছে আসলে, H3C, এই যে একটা ইলেকট্রন ফ্রি রেডিকাল, এখানে কি হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে আসলে RH2C, এই যে একটা ইলেকট্রন। বাইরেকে তুমি এমন লিখতে পারো CH2R, এই যে একটা ইলেকট্রন। একই রকমভাবে এটাকে কি লিখতে পারো, CHR2, এই যে একটা ইলেকট্রন। এটাকে কত লিখতে পারো, CR3, এই যে একটা ইলেকট্রন। তাহলে এই ডিগ্রিটা যদি একটু চিন্তা করো, এটা কত ডিগ্রি আসলে, 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো তো ভাই, 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। 3 ডিগ্রি। এখন ফ্রি রেডিকাল বিক্রিয়ার জন্য দুইটা বেসিক কথা তোমাকে মনে রাখতে হবে, যেটা তোমার হচ্ছে পরবর্তীতে বিপরীত মার্কোনিকভ নীতির ভিতরেও লাগবে। ওই বেসিক কথাটা বলে রাখি, ফ্রি রেডিকাল বিক্রিয়ার জন্য, ফ্রি রেডিকাল রিঅ্যাকশন সবসময় চেন বিক্রিয়া হয়, সবসময় চেইন রিঅ্যাকশন, সবসময় চেন বিক্রিয়া হয়। মানে এটা একবার শুরু হলে চলতেই থাকে ফ্রি রেডিকাল বিক্রিয়া। আর ফ্রি রেডিকাল বিক্রিয়ার জন্য বিক্রিয়ক বা মুক্তমূলক যাই বলো না কেন, বা মুক্তমূলক বা ফ্রি রেডিকালকে মুক্তমূলককে মুভ করতে পারতে হয়, মুভ করতে পারতে হয়। মানে তুমি একটা জিনিস বুঝলা যে এখান থেকে যেই বিক্রিয়া করুক না কেন, এ বিক্রিয়া করুক অথবা এ বিক্রিয়া করুক, তাকে মুভ করতে পারতে হবে, মুভমেন্ট করতে পারতে হবে, নড়াচড়া করতে পারতে হবে। তাহলে তুমি একটা জিনিস বলো ভাইয়া, এর আণবিক ভর কত আর এন আণবিক ভর কত? মোটা কে এদের ভিতরে? মোটা কে? মোটা তো না, মোডা। কে মোডা এর ভিতরে? অবভিয়াসলি এ মোডা না। এখানে তো মিনিমাম 3টা CH3 গ্রুপ আছে, তারপরে একটা কার্বন, আর এখানে তো মাত্র 3টা হাইড্রোজেন আর একটা কার্বন। তাহলে মোডার পরিমাণটা এদিকে এদিকে বাড়তেছে না? তো যে বেশি মোডা সে বেশি নড়াচড়া করতে পারবে বা মুভ করতে পারবে, না যে কি যে বেশি হালকা সে বেশি মুভ করতে পারবে? অবভিয়াসলি যে মোডা তার থেকে যে হালকা সে বেশি মুভ করতে পারবে। যে বেশি মুভ করতে পারবে সে বেশি বিক্রিয়া করতে পারবে, তার মানে সে কম স্থিতিশীল হবে, সে বেশি সক্রিয় হবে। ব্যাপারটা এরকম না? ভালো করে বুঝো। বললাম কি, যে মুক্তমূলককে বা ফ্রি রেডিকালকে বিক্রিয়া করতে পারার জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে কি করতে পারতে হয়, মুভ করতে পারতে হয়, সরাসরি করতে পারতে হয়, নড়াচড়া করতে পারতে হয়। এখন এ বেশি মোটা নাকি এ বেশি মোটা,
0 ডিগ্রিটা বেশি মোটা নাকি হচ্ছে 3 ডিগ্রিটা বেশি মোটা? অবভিয়াসলি 3 ডিগ্রিটা বেশি মোটা। 3 ডিগ্রিটা যদি বেশি মোটা হয় তাহলে 3 ডিগ্রিটা নিশ্চয়ই কম মুভ করতে পারবে, কম নড়াচড়া করতে পারবে, কম বিক্রিয়া করবে, তার মানে সেটা বেশি স্থিতিশীল হবে আর কম সক্রিয় হবে বা বেশি স্থিতিশীল হবে। ঠিক একই রকম ভাবে 3 ডিগ্রির চাইতে যেহেতু 1 ডিগ্রিটা কম মোটা, কম মানে ভরযুক্ত বা কম হচ্ছে যে মানে কি বলবো যে সেটার কম ভরযুক্ত, মানে তার ভর যেহেতু কম, তার মানে সে বেশি নড়াচড়া করতে পারবে, সে বেশি হচ্ছে মুভ করতে পারবে, যত বেশি মুভ করতে পারবে তত বেশি বিক্রিয়া করতে পারবে। তো সে যদি বেশি বিক্রিয়া করতে পারে মানে সক্রিয়তা তার বেশি হবে। তাহলে আমরা যদি সক্রিয়তার ক্রমটা লিখতে চাই, সক্রিয়তার দিক থেকে এ বেশি সক্রিয়, তারপরে এ, তারপরে হচ্ছে এ, তাহলে আমরা এটা কিসের ক্রম লিখবো? মেইনলি সক্রিয়তার ক্রম যদি ওইটা হয় তাহলে স্থায়িত্বের ক্রমটা কি হবে? এক্স্যাক্টের উল্টো। স্থায়িত্বের ক্রমটা কি হবে? এই স্থায়িত্বের ক্রমটা কি হবে? এক্স্যাক্টের উল্টো না? স্থায়িত্বের ক্রমটা হবে হচ্ছে এক্স্যাক্টের উল্টো। সক্রিয়তাতে আবার বয় যুক্ত হলো কবে থেকে রে? সক্রিয়তা, আর এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা এখানে লিখি স্থায়িত্ব সক্রিয়তা, তাহলে স্থায়িত্ব সক্রিয়তা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, তাইলে এখানে আমরা যেটা লিখবো স্থায়িত্ব কার থেকে কে বেশি? স্থায়িত্বের দিক থেকে চিন্তা করলে 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই যে দেখো স্থিতিশীলতা। সক্রিয়তা কি? এর এক্স্যাক্টলি বিপরীত। তো এটা আসলে কার মতন হয়েছে বলো তো? এক্স্যাক্টলি কার্বোক্যাটায়নের মতন হয়েছে। কার্বানায়নের উল্টা হয়েছে, কার্বোক্যাটায়নের মতন হয়েছে। দেখো এটা হচ্ছে কার্বোক্যাটায়ন ছিল, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখো 3 ডিগ্রি সব থেকে বেশি। কার্বানায়নের স্থায়িত্ব দেখাই তোমাকে, কার্বানায়নের স্থায়িত্ব মানে কার্বানায়ন না সরি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব দেখো 3 ডিগ্রি সব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখানে একটা সামারি করি, সামারি রিপোর্ট, তাহলে এখানে হচ্ছে যদি আমরা একটা সামারি করি যে আমরা যে যাদের স্থিতিশীলতা, যাদের সবকিছু হচ্ছে আমরা দেখলাম, এটা যদি আমরা একটা সামারি করি ভাইয়া, তাহলে এখানে কি পাবো? এখানে জিনিসটা পাবো হচ্ছে এরকম যে ধরো আমরা এখানে এখানে হচ্ছে এরকম ভাবে দিলাম, এটা হচ্ছে এমন দিব, তারপরে হচ্ছে এমন না, তারপরে হচ্ছে এমন দিব মেইনলি 1 3। সামারি করতেছি, বুঝছো? চলো সামারি করি। সামারি যদি করি তাহলে হচ্ছে দেখতে পাবো এটা এরকম। হ্যাঁ, ওকে, এটার পরে যদি আমরা একটা এরকম ভাবে নিয়ে নিই তাহলে আশা করি ডান হয়ে যায় আমাদের। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে আমরা দিব হচ্ছে স্থায়িত্ব স্টেবিলাইজেশন, এটা দিব হচ্ছে আমরা সক্রিয়তা। আচ্ছা, তো তাহলে এখানে দিব হচ্ছে আমরা ধরে নাও ফ্রি রেডিক্যাল না, আগে দাও হচ্ছে কার্বোক্যাটায়ন, যেটা আমরা আগে লিখছি কার্বোক্যাটায়ন। এখানে দিব হচ্ছে আমরা কার্বানায়ন, এখানে দিব হচ্ছে আমরা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। আচ্ছা, তো আমরা কার্বোক্যাটায়নের যদি স্থায়িত্বের কথা চিন্তা করি, চলো আমরা হচ্ছে সবগুলাকে এরকম ভাবে দিয়ে দিই। 3 ডিগ্রি, 0 1 2 3 ডিগ্রি, 0 1 2 3 ডিগ্রি। স্থায়িত্বের ক্ষেত্রে 0 1 2 3 ডিগ্রি, 0 1 2 1 2 3 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি দেওয়া আমাদের শেষ। ওকে, এখন বলো আমরা একটা মনে রাখবো, একটার যদি এক জায়গা মনে রাখো তাহলে তুমি সবগুলা মনে রাখতে পারবা। সিম্পলি চিন্তা করবা কার্বোক্যাটায়নেরটা 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, তাহলে কার্বোক্যাটায়নের 3 ডিগ্রি যদি সব থেকে বেশি স্থিতিশীল হয় তাহলে এটা হবে হচ্ছে এরকম, তাহলে স্থিতিশীল যদি এটা হয়, এটা সক্রিয়তাটা কি হবে?
এক্সাক্ট উল্টো, সক্রিয়তাটা হয়ে গেল এক্সাক্ট উল্টো। স্থিতিশীলতা আর সক্রিয়তা যদি তুমি পেরে যাও তাহলে কার্বোক্যাটায়নের যেটা স্থিতিশীলতা, কার্বোক্যাটায়নের, কার্বন আয়নের এটা সক্রিয়তা, সিম্পল। তাহলে কার্বন আয়নের স্থায়িত্বটা এটার বিপরীত হবে অবশ্যই। স্থায়িত্বটা যদি এর বিপরীত হয় তাহলে মানে এটা এরকম হবে স্থিতিশীলতা, কার্বন আয়নের স্থিতিশীলতা। স্থিতিশীলতা যেটা সেটা হচ্ছে সক্রিয়তার বিপরীত, তাহলে সক্রিয়তা কি হয়ে যাবে, উল্টে যাবে। আর ফ্রি রেডিক্যালের যেটা কার্বোক্যাটায়নের সেটা হুবহু ফলো করবে, কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যাল হুবহু ফলো করবে। তার মানে এটা কি এরকম, স্থিতিশীলতা 3 ডিগ্রি সব থেকে বেশি, সক্রিয়তা হচ্ছে 0 ডিগ্রি সব থেকে বেশি। তার মানে আমরা বলতে পারি যে এটা আর এটা হুবহু ফলো, হুবহু ফলো। তুমি এই যে ট্রিক্সটা বলছি এই ট্রিক্স দিয়ে বেসিক্যালি মনে রাখবা, এবং তুমি যদি দ্রুত করতে চাও তাহলে এমনি মনে রাখবা, এটা এটা হচ্ছে বিপরীত, বিপরীত, অথবা তুমি বলতে পারো এটা এটা হচ্ছে বিপরীত। এটা হয়ে গেল তোমার সেই বেসিক কনসেপ্ট একেবারে, এটা এটা বিপরীত, এটা এটা বিপরীত। সামারিটা বুঝতে পারা গেছে। আমরা কিন্তু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের ব্যাপারে এখানে কথাবার্তাও বলে ফেলছি, আমরা কিন্তু এদের উদাহরণ সহ দেখে ফেলছি কোনগুলো ইলেকট্রোফাইল হবে কোনগুলো নিউক্লিওফাইল হবে সব কিছু। তারপরে যে আমরা কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এবং ফ্রি রেডিক্যালের কি দেখলাম, উদাহরণ, মানে উদাহরণ, তাদের ডিগ্রি প্লাস হচ্ছে তাদের সক্রিয়তা এবং স্থিতিশীলতা। সক্রিয়তা আর স্থিতিশীলতা আমাদের সব জায়গাতে কাজে লাগবে। সো তোমরা এই জিনিসটাকে খুব ভালো মতন মনে রাখার চেষ্টা করবা। এটাই হচ্ছে আমাদের, মানে কেবল আমরা শুরু করতেছি, মানে ধরো আমরা বিক্রিয়ার এক্সপোজারগুলো ধীরে ধীরে হচ্ছে শুরু করব। নেক্সট লেকচার থেকে বিক্রিয়ার এক্সপোজার শুরু হবে। এই লেকচারেও কিছু কিছু বিক্রিয়া তুমি দেখতে পাবা, যেমন একটু পরে হচ্ছে যে ক্রোম যখন বা আণবিকত্ব যখন পড়াবো তখন তুমি দেখতে পাবা। এরপরে আমরা যে মেইনলি যে কাজটাই চলে যাব, আমাদের সামারি করাও ডান, সামারি করাও ডান, আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন সলভ। আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। সো এখানে কোয়েশ্চেনটা বলতেছে নীলজের কোনটি ইলেকট্রোফাইল। চলো আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলোকে সলভ করে ফেলি। আচ্ছা, চলো তাহলে আমরা যেটা কথা বলছিলাম যে আমরা আমাদের কোশ্চিন যে আছে এগুলা থেকে যে কোশ্চিনের অংশগুলো, সেই কোশ্চিনগুলো সলভ করা শুরু করি। লেকচারটা আমাদেরকে পরের দিন নেওয়া লাগতেছে, তাই একটু চেঞ্জ আসলে, তো আশা করি কোনো প্রবলেম হবে না তোমাদের বুঝতে। বাট লেকচারটা আসলে একসাথে, ঠিক আছে? আমি এটা 2 দিনে আর কি কমপ্লিট করতেছি, একটু বেশি মানে কাজের চাপ ছিল, দ্যাটস ওয়াই এটাকে করা যায় নাই। সো নো প্রবলেম। চলো যেটার কথা বলতেছিলাম, নিচের কোনটি ইলেকট্রোফাইল, যদি আমরা এখন আমরা যে ইলেকট্রোফাইল পড়লাম, নিউক্লিওফাইল পড়লাম 4 নাম্বার পার্টের ভিতরে, তারপরে হচ্ছে ফ্রি রেডিক্যাল পড়লাম, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন পড়লাম, তাদের স্থায়িত্ব, সক্রিয়তা, ডিগ্রি সব কিছু পড়লাম না? ওই সকল পড়াশোনা থেকে যতগুলো আমাদের বোর্ড কোশ্চেন আছে চলো সেগুলোকে সলভ করে ফেলি। এখান থেকে কতগুলো বোর্ড কোশ্চেন এসে আছে খালি তুমি দেখো, আমরা সলভ করতেছি। দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বা ইপি সম্পর্কে আমরা কি কথা বলছিলাম আসলে ভাই বলো তো? ইলেকট্রোফাইল বা ইপি ছিল হচ্ছে আমাদের কেমন কে একজন ইলেকট্রোফাইল। ফাইল মানের অর্থ কি? আমাদের ইলেকট্রোফাইল বা যেটা হচ্ছে আমাদের ইপি, সেটা হচ্ছে আসলে ইলেকট্রন আকর্ষী কাইন্ড অফ, তাই না? ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী, এমন আমরা বলতে পারি একটা কথা। সো ইলেকট্রন আকর্ষী মানে তার কাছে অবশ্যই ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি আছে কার কাছে? ধনাত্মক চার্জযুক্ত কেউ। ধনাত্মক চার্জযুক্ত এমন হতে পারে, অথবা তার যে কেন্দ্রীয় মৌলটা আছে তাই সেই সেন্ট্রাল অ্যাটমটার হয়তোবা, মানে এমনও হতে পারে যে কেন্দ্রীয় মৌলের অষ্টক অসম্পূর্ণ, কেন্দ্রীয় মৌলের মৌলের অষ্টক অসম্পূর্ণ এমন। তো এখানে দেখো চার্জযুক্ত বা চার্জযুক্ত একটাও নাই, সবগুলোই প্রসম আছে। আমরা জানি প্রসম আমার ইলেকট্রোফাইলও হতে পারে, নিউক্লিওফাইলও হতে পারে, দুইটাই আমার প্রসম হতে পারে। বাট ইলেকট্রোফাইল যেটা, সেটা কখনো আমার নেগেটিভ চার্জযুক্ত হবে না বা ঋণাত্মক চার্জযুক্ত হবে না, সেটা সবসময় আমার ধনাত্মক চার্জযুক্ত হবে বা পজিটিভ চার্জযুক্ত হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা নিউক্লিওফাইলের কথা বলি, মানে যে আমার নিউক্লিয়াসকে আকর্ষণ করে বা প্রোটনকে নিয়ে আসে, এরকমটা তো আর সম্ভব হয় না। সে প্রোটনকে না নিয়ে এসে বরঞ্চ যেটা করে সেটা হচ্ছে নিজের ইলেকট্রনটা দিয়ে দেয়। সো ইলেকট্রন সেই দিতে পারে যার কাছে ইলেকট্রনের আধিক্য আছে বা নেগেটিভ চার্জযুক্ত, সে হচ্ছে আমার নিউক্লিওফাইল। আমাদের দরকার ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের আরেকটা কথা বললাম কি, কেন্দ্রীয় মৌলের অষ্টক অসম্পূর্ণ এমনগুলা সবগুলাই হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তো আবার এদেরকে আমরা কি বলতে পারি? লুইস অ্যাসিড, যেটা আমার একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, লুইস অ্যাসিড বা লুইস অম্ল, এমন না ভাইয়া? এমন আশা করি। তো ঠিক একই রকম আমরা এক উদাহরণ এখানে খুঁজবো। নাইট্রোজেন, মানে প্রথম অপশনটার দিকে যদি আমরা লক্ষ্য করি, নাইট্রোজেনের একজোড়া ইলেকট্রন আছে, তার মানে তো ও তো হচ্ছে আসলে একটা নিউক্লিওফাইল, এনপি। ঠিক একই রকম ভাবে এই যে অ্যালকোহলের ইলেকট্রন আছে, সেটা কি একটা এনপি, নিউক্লিওফাইল। AlCl3, এই যে অ্যালুমিনিয়ামের দেখো ভাইয়া 6টা ইলেকট্রন পূর্ণ আছে, ও আরো একজোড়া ইলেকট্রন নিতে পারবে। তার মানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি। ডিতে পানি আছে যেটা, তার কাছেও একজোড়া ইলেকট্রন, মানে একজোড়া পানি, অক্সিজেনের কাছে 2 জোড়া ইলেকট্রন লন পেয়ার আকারে থাকে, ও আমার নিউক্লিওফাইল, ইলেকট্রন দিতে পারবে। যাদের মানে লন পেয়ার ইলেকট্রন আছে বা যাদের অষ্টক হচ্ছে সম্প্রসারিত, তারা আমাদের কাজ করে কি হিসাবে? আসলে নিউক্লিওফাইল হিসাবে। ক্লিয়ার? তাহলে আমার সঠিক উত্তরটা কি হবে? সি। দেখো সি, আওয়ার রাইট অ্যান্সার ইজ অলসো সি। চলো পরের কোশ্চেনে যাই। কেন্দ্রাকর্ষী বিকারক।
কেন্দ্রাকর্ষী মানে কি বলতো? অবভিয়াসলি নিউক্লিওফাইলকে খুঁজছে, নিউক্লিওফাইল। চলো আমরা যদি একটু খুঁজি নিউক্লিওফাইল। সো তুমি সবসময় চেষ্টা করবা যখন নিউক্লিওফাইলের কথা জিজ্ঞাসা করছে বা বুঝছে, নিউক্লিওফাইল সম্বন্ধে যতগুলো কথা বলা যায় সবগুলো যেন তোমার মনে থাকে। তুমি কখনো তুক্কা মারবা না। তুমি এরকম ভাবে তুক্কা মারতে পারো এখানে যে ভাই এটা হচ্ছে 3টা দেখতে পাচ্ছি একই প্রকৃতির, আর একটা দেখতে পাচ্ছি অন্য প্রকৃতির, মানে ওটাই হবে হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, ওটাও একটা টেকনিক এটার উত্তর করার, বাট আমি তো তোকে করতে বলতেছি না, তুই একাডেমিক পড়তেছিস ভাই। একাডেমিক পড়ার সময় আমরা ধরে ধরে ডিটেলস পড়াচ্ছি। এই যে অংশটুকু পড়াচ্ছি এটা অ্যাডমিশন টাইমে বা রিভিশন টাইমে ক্লাসের লেন্থ হইতো বা এই টপিকটুকুর লেন্থ হইলো হাইয়েস্ট গেলে 15 মিনিট, সেটা আমি তোমাকে 2 ঘন্টা ধরে পড়াই দিছি। আমি তো মানে যতটা পারা যাচ্ছে ডিপে যাওয়ার চেষ্টা করতেছি, এমন তো না যে ধরো অতিরিক্ত মানে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় বাড়তেছে, এমন তো না। তো এই জিনিসগুলোকে ওটাই বলতেছি, এই যে নিউক্লিওফাইলের কথা আমরা পড়ছি, বাট স্টিল তোমাকে আবার মেমোরাইজ করতে হবে যে নিউক্লিওফাইলের ভিতরে আসলে কাকে কাকে বলা হয়েছিল নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী বা নিউক্লিয়াস আকর্ষী। তো নিউক্লিয়াসকে তারা আকর্ষণ করা যায় না, নিজেই ইলেকট্রন দিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে যে নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত, যার কাছে ইলেকট্রনের আধিক্য আছে। নেগেটিভ চার্জযুক্ত, ইলেকট্রনের আধিক্য আছে, মানে সেই ইলেকট্রন দিবে, আসলে ইলেকট্রন নিবে না। ইলেকট্রন আধিক্য, ইলেকট্রন আধিক্য। সো ইলেকট্রন আধিক্যটা কি বলতে পারো তুমি যে লন পেয়ার ইলেকট্রন আছে এখানে, লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন আছে। তার মানে পজিটিভ চার্জযুক্ত তো কখনোই হবে না, তাই না ভাইয়া? তার মানে এও হইতেছে না, এও হইতেছে না। এই যে নেগেটিভ চার্জযুক্ত, এ হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকজনের যে উদাহরণ তাকে একটু খুঁজে দেখি, BF3। BF3তেও বোরনের দেখো ফ্লোরিন একটা একটা করে ইলেকট্রন দিছে, বোরন একটা একটা করে ইলেকট্রন দিছে, আলটিমেটলি 6টা। তার মানে ওর কাছেও ল্যাক অফ ইলেকট্রন আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। তার মানে সে ইলেকট্রন আকর্ষণ করবে, সে হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল। আমার তো দরকার ছিল কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল, তার মানে তার সাথে যাচ্ছে একমাত্র এটা। এটা কত ডিগ্রি কার্বন আয়ন বলো তো ভাইয়া? 0 ডিগ্রি একটা কার্বন আয়ন। কার্বনের উপরে যখন আমাদের অ্যানায়নিক সিম্বল থাকে বা অ্যানায়নের চার্জ থাকে সেটা হয়ে যায় কার্বন আয়ন। এটা তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। সঠিক উত্তরটা কোনটা? ডি। ক্লিয়ার? দেখো, আচ্ছা পরের কোশ্চেনটা বলে নিচের কোনটি ইলেকট্রন আকর্ষী। দেখতেছো এরকম ভুরি ভুরি কোশ্চেন আছে ভাই, ভুরি ভুরি। সো ইলেকট্রন আকর্ষী মানে আমরা বলে দিছি, আমি খালি তোমাদেরকে বলে দিই, আমি আর লিখবো না। ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে তার ইলেকট্রনের ঘাটতি থাকবে, সে পজিটিভ চার্জ যুক্ত হতে পারে অথবা প্রসম হতে পারে। প্রসম হলে তার সেন্ট্রাল এলিমেন্টের অষ্টক সম্পূর্ণ থাকবে না, অষ্টক অসম্পূর্ণ থাকবে। সেই একজোড়া ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে লুইস অ্যাসিড আকারে থাকবে, তাহলে সেই হচ্ছে আমাদের কি মেইনলি ইলেকট্রন আকর্ষী। তাহলে এই যে ফসফোনিয়াম, ফসফরাসের কাছে একজোড়া ইলেকট্রন আছে, অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন আছে, এরা তো ইলেকট্রোফাইল না ভাই, এটা তো নিউক্লিওফাইল। এই যে BF3 এর এই যে এ এখন একজোড়া ইলেকট্রন নিতে পারবে, তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে সি। এও তো হচ্ছে একটা নিউক্লিওফাইল। সঠিক উত্তরটা হচ্ছে সি। আচ্ছা পরেরটা দেখো, ইলেকট্রন আকর্ষী বিকারক NH3 না, AlCl3 ইয়েস, পানি না, আর এই যে এটা কার্বনিয়াম কার্বন আয়ন একটা, এটাও তো না। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের কি বি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি? কার্বনিয়াম আয়ন, আচ্ছা তোমাদেরকে ওই তখন একটা কথা আসলে বলা হয় নাই, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। হ্যাঁ, কার্বনায়ন এবং কার্বোক্যাটায়ন একত্রে তাদেরকে বলা হয় কার্বোক্যাটায়ন, ক্যাটায়ন এবং কার্বনায়ন। কার্বনায়ন দুইজনকে একত্রে বলা হয় হচ্ছে ভাই কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন, বুঝছো জিনিসটা? তার মানে কার্বনিয়াম আমরা কাকে প্রকাশ করতে পারি? কার্বনিয়াম আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ক্যাটায়নকেও, কার্বনিয়াম আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ভাই অ্যানায়নকেও। ইটস টোটালি ডিপেন্ড অন আস, আমি আসলে কাকে প্রকাশ করতে চাচ্ছি। ঠিক আছে, তার মানে এখানে যেমন বলতেছে কার্বনিয়াম আয়ন, তুমি অপশনে দেখো সবাই হচ্ছে আসলে কি কার্বোক্যাটায়ন আছে। এখন কার্বোক্যাটায়নগুলো যদি আমি একটু তোমাকে রিক্যাপ করাই, তাহলে এটা এরকম ছিল না, এইচ প্লাস, এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে একটা যদি আমাদের আর হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছিল আমাদের 2 ডিগ্রি, এরকম ছিল না ভাইয়া? তাহলে ওটা ছিল কি আসলে CH2R প্লাস, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের যেটা 2 ডিগ্রি ছিল সেটাতে কি ছিল CHR2, এই যে এখানে হচ্ছে প্লাস, আর CR3 প্লাস সেটা ছিল হচ্ছে ভাই আমাদের 3 ডিগ্রি। এমন ছিল না? এমন ছিল। আমি কি বলছিলাম? ল্যাক অফ ইলেকট্রন মানে হচ্ছে ধনাত্মক চার্জ, বা ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের যখন ঘাটতি আছে সে কি চাইবে? ইলেকট্রন নিতে চাইবে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে বলে সে এখন অস্থিতিশীল অবস্থায় আছে, স্থায়িত্বে নাই। এর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, এর কাছেও আছে, এর কাছেও আছে, এর কাছেও আছে, সবার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। তুমি আমাকে বলো, একটা উত্তর দাও, সেটা হচ্ছে যে এই যে আমাদের যেই এই যে যেটার কথা বলছিলাম, যে আমাদের যেই হাইড্রোজেন, সেটা আসলে কি একটা ইলেকট্রন দানকারী গ্রুপ, এই ইলেকট্রন দিচ্ছে, এই ইলেকট্রন দিচ্ছে, এই ইলেকট্রন দিচ্ছে। তোমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে বা কোনো কিছুর অভাব আছে, তোমার কাছে আশেপাশে 3 জন মানুষ এরকম আছে যে তোমাকে ওই জিনিসটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে কয়জন আছে বলতো? এখানে 2 জন আর এখানে 3 জন, তার মিনিমাম হচ্ছে 5 জন। এখানে কয়জন আছে বলতো? 7 জন। এখানে কয়জন আছে ভাই বলতো? 9 জন।
তার মানে তুমি বলো তুমি অস্থিতিশীল ছিলা, যেহেতু ধনাত্মক চার্জে চার্জিত আছো বা যুক্ত আছো, সব জায়গাতেই তুমি অস্থিতিশীল ছিলা। তুমি কোন জায়গার মধ্যে সব থেকে বেশি স্থিতিশীল হবা? এই যে যেখানে তোমাকে তিনজন বা তিনটা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে সেখানে, নাকি 9টা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে সেখানে? অবভিয়াসলি 9টা হাইড্রোজেন যেখানে ইলেকট্রন দিচ্ছে সেখানে। তার মানে আমি বলবো আমাদের স্থায়িত্বের ক্রম বা আমাদের স্থিতিশীল অবস্থাটা আসলে কাইন্ড অফ না, স্থিতিশীল অবস্থাটা হবে হচ্ছে ঠিক এরকম, এ সব থেকে বেশি, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই। তো এটা আসলে কত ডিগ্রি বলো তো ভাই? 3 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটা হচ্ছে তার স্থায়িত্বের ক্রম। চলো আমরা খুঁজে দেখি কোথায় আছে। এই যে এখানে দেখো স্থায়িত্বের ক্রম, এখানে বোঝাচ্ছে এর সব থেকে বেশি। এ তো হচ্ছে আমাদের ভাই 0 ডিগ্রি। এ তো হচ্ছে আমাদের, দেখো এই যে এখানে যে বলতেছে এর তো হচ্ছে আমাদের আসলে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি সব থেকে বেশি, তার মানে এটা তো হইতে পারে না। এখানে দেখো এখানেও বলতেছে এ হচ্ছে আসলে এই যে 0 ডিগ্রি, এখানে আর এর হুবহু একই তো দেখি উদাহরণ রে, একই সেম এদিক দিয়ে দেওয়া আছে, তার মানে এও তো উত্তর হইতে পারে না। এই যে এটাকে দেখো, এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বেশি, তার থেকে 2 ডিগ্রি বেশি, তার থেকে 3 ডিগ্রি বেশি। স্থায়িত্বের ক্রমটা দেখো 3 ডিগ্রি সব থেকে বেশি বলতেছে, যেহেতু সাইনটা ওইদিকে বেশি চিহ্ন দেওয়া আছে, গ্রেটার দ্যান। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। রাইট অ্যান্সারটা হচ্ছে সি। ক্লিয়ার? ডান। তাই তো হয়ে গেল, সঠিক উত্তরটা সি। আচ্ছা, পরে দেখি নিচের কোনটি ইলেকট্রোফাইল। সেম একই কথা। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, তার মানে তার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, সোজা বাংলা কথা। আইদার তার লন পেয়ার ইলেকট্রন নিতে পারবে সে, মানে তার কেন্দ্রীয় মৌলটা আসলে অসম্পূর্ণ হয়ে আছে, অথবা হচ্ছে তার কাছে পজিটিভ চার্জ আছে, যে কোনো একটা। তো ধরো এটা তো নেগেটিভ চার্জ, তার মানে এটা তো হইতেই পারে না, নিউক্লিওফাইল হবে। এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এটাও হবে না। এখানে 2 জোড়া ইলেকট্রন আছে, সেও হবে না। এই যে একে দেখো, এর কাছে এটা অসম্পূর্ণ হয়ে আছে, মানে সঠিক উত্তরটা হচ্ছে ডি। ক্লিয়ার? পারা যাচ্ছে না? পারবা আশা করি। তো এরকম ভাবে যতগুলো আছে, এখানে যতগুলো আমি দেখাচ্ছি ততগুলো তো করবাই, বাদ বাকি যতগুলো আছে সবগুলাই হচ্ছে নিজে নিজে কমপ্লিট করবো। অবভিয়াসলি নিজের কোনটি অধিকতর স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? এই যে কার্বনিয়াম আয়নের কথা বলছো, তার মানে এটা কার্বোক্যাটায়নও হইতে পারে, কার্বানায়নও হইতে পারে, দুইটাই হইতে পারে। কার্বোক্যাটায়নকেও আমরা কার্বনিয়াম আয়ন বলতে পারি, কার্বানায়নকেও আমরা বলতে পারি, মানে পজিটিভ চার্জ যুক্ত যেটা কার্বোক্যাটায়ন সেটাকেও, নেগেটিভ চার্জ যুক্ত যেটা কার্বানায়ন সেটাকেও কি বলতে পারি? কার্বনিয়াম আয়ন বলতে পারি। এই কার্বনিয়াম আয়নের এইটা কত ডিগ্রি ভাই বলো তো? 3 ডিগ্রি। আমরা কিন্তু জানি যে কার্বোক্যাটায়নের 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীলতাই চাইছে, তার মানে রাইট অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে, আর এদিকে আসারই দরকার নাই। বাট তারপরে এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, বুঝছো? এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে বলো, আমরা জানি সব থেকে বেশি স্থিতিশীল অবস্থা কোনটা? ওই যে 3 ডিগ্রি। কেন? কারণ ওখানে 9টা হাইড্রোজেন আছে তাকে ইলেকট্রন দিয়ে স্থিতিশীল করার জন্য। কয়টা হাইড্রোজেন আছে? 9টা হাইড্রোজেন। ল্যাক অফ ইলেকট্রন, পজিটিভ চার্জ মানে কি? যেগুলো কিন্তু পজিটিভ চার্জ বুঝাচ্ছে। ধনাত্মক চার্জ মানে কি? ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে, ইলেকট্রনের ঘাটতি আছে। বাট বাট তুমি হচ্ছে যে হাইড্রোজেন ইলেকট্রন দানকারী গ্রুপ, এখানে যেমন 3 জন দিচ্ছে, এখানে 5 জন দিচ্ছে, এখানে 7 জন দিবে, এখানে কতজন? 9 জন দিবে। তুমি এখানে সব থেকে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করবে। ভালো করে বোঝা যাচ্ছে? আমরা যখন একটু পরে SN1 SN2 টাইপের বিক্রিয়া দেখবো, তখন কিন্তু এই সকল জিনিসপাতি আরো অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে। আচ্ছা, তো আমাদের এ সঠিক উত্তর। এরপরে চলো দেখি C5H12 যৌগের গাঠনিক সমাণু কয়টি? আরে বাবা, এখানে আসছে হচ্ছে যে গাঠনিক সমাণু দিয়ে বলতেছে, মানে এটা আগের ওইটা কোশ্চেন দিয়ে দিছিল। বলো তো এটার গাঠনিক সমাণু কয়টি? মনে আছে? আমরা যে করছিলাম না আগের, মনে আছে গাঠনিক সমাণু? ওই যে, আরে কার ভিতরে কি পড়াই, চলো যেহেতু আসছে আল্লাহর নামে পড়াই ফেলি। C5H12 কি? এটা অ্যালকেন। CH3 কিন্তু ভাই হচ্ছে 3টা, CH2 মনে আছে নাকি খেয়ে ফেলছো আমি জানি না, CH2 CH3। ভাই কিসের ভিতরে কি ঢুকাইলেন? দেখো এটা কি? পেন্টেন। এই পেন্টেনটাকে আমরা চাইলে এরকম ভাবে লিখতে পারি, CH3 CH, এটা কি হয়ে যাবে তাহলে? 2 মিথাইল বিউটেন, CH2 CH3, এরকম দুইটা হইলো। এরপরে আসো আর একটা ফরমেশন হওয়া সম্ভব, সেটা হচ্ছে এই, আর হওয়া সম্ভব না। তুমি যদি চাও এটাকে সরাই এখানে লিখবা, তাও এটা 2 মিথাইল বিউটেনই হবে। আর এটা হবে হচ্ছে তোমার কি? এটা হবে হচ্ছে 2 ডাইমিথাইল প্রোপেন। তার মানে হওয়া সম্ভব মাত্র এই 3টাই, একটা, দুইটা, 3টা। তার মানে কয়টা হওয়া সম্ভব বলো? অ্যান্সারটা হচ্ছে আমাদের 3টি। কি কি? এই যে এই 3টা। ক্লিয়ার? ওকে। বলতেছে কি ইলেকট্রোফাইল হলো আমাদের কোশ্চিন, আপনাওয়ালা কোশ্চিন, আমাদের এরিয়ার কোশ্চিন। কি বলে? ইলেকট্রোফাইল হইলো। ইলেকট্রোফাইলকে ইলেকট্রন আকর্ষী যারা, এই যে ইলেকট্রন আকর্ষী, হ্যাঁ। এই ইলেকট্রন আকর্ষী, হ্যাঁ। এ কি ইলেকট্রন আকর্ষী? কথাটা হচ্ছে এখানে, এ কি ইলেকট্রন আকর্ষী? চিন্তা করে দেখো তো, ও কি ইলেকট্রন আকর্ষী কিনা? অবভিয়াসলি ইলেকট্রন আকর্ষী। মানে আমি কিসের উপর ভিত্তি করে বলতেছি যে ইলেকট্রন আকর্ষী কিনা? কারণ মানে আমি কিসের উপর ভিত্তি করে বলতেছি ইলেকট্রন আকর্ষী কিনা, যে এই যে বেরিলিয়াম ক্লোরাইড, এখানে বেরিলিয়ামের অষ্টক কি সম্পূর্ণ হয়? উত্তরটা হচ্ছে না। ওর ওর কয়টা ইলেকট্রন হয় বলো তো? এই যে বেরিলিয়াম
যে সিএল, এই যে ভাই সিএল, তার মানে এখান থেকে সে হচ্ছে যে 2 2 4টা পাচ্ছে, আরো তো 4টা পেতে পারে সে, 8টা হওয়া সম্ভব না, মানে অষ্টক অসম্পূর্ণতা এখনো, আরো তো লন পেয়ার ইলেকট্রন নিতে পারে, তার মানে এও। তার মানে সঠিক উত্তর আমরা কত বলতে পারি? 1 2 3। রাইট অ্যান্সারটা দেখো 1 2 3। আচ্ছা, কার্বানায়নের সুস্থিতির ক্রম কোনটি? এই যে ভালো করে মাথায় রাখতে হবে ভাই, কার্বানায়ন বলছে এখানে, কিন্তু কার্বনিয়াম আয়ন বলেনি যে ভাই কার্বনিয়াম আয়ন, আবার এখানে হচ্ছে পজিটিভ না নেগেটিভ তো দেওয়া নাই, কার্বানায়ন বলছে। কার্বানায়ন মানে কি? অবভিয়াসলি নেগেটিভ। সো নেগেটিভের সুস্থিতির ক্রম কিন্তু আসলে 1 ডিগ্রি সব থেকে বেশি সুস্থিত। উত্তরটা হচ্ছে কেন, আমি যাচ্ছি উত্তরে। এটা ধরো হচ্ছে এই এমন, এরপরে হচ্ছে যদি আমরা এমন দিয়ে দিই এইচ, এই যে নেগেটিভ, এই যে এইচ, এরপরে ধরো যদি এমন দিয়ে দিই আর, এই যে আর, এই যে হচ্ছে এইচ, এই যে হচ্ছে নেগেটিভ, এরপরে যদি এমন দিয়ে দিই এই যে 3টা আর, তারপরে হচ্ছে নেগেটিভ, তাহলে বলো তো এখানে হচ্ছে এটা কত কত ডিগ্রি? এটা আসলে 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি ভাইয়া? 2। এটা কত? 1। এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন আমাকে জানার কথা, মানে আমাকে বলে দিয়েছিল কি, আমাকে বলে দিয়েছিল এমন যে আমরা জানি নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের আধিক্য, পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, চার্জিত আছে মানেই সেটা হচ্ছে অস্থিতিশীল অবস্থায় আছে, অস্থিতিশীল অবস্থায় আছে, সেই স্থায়িত্বে নাই, স্থিতিশীল অবস্থাতে নাই। এখন তোমাকে আমি বললাম যে ইলেকট্রন দানকারী গ্রুপ হচ্ছে হাইড্রোজেন, এ কিন্তু অলরেডি অস্থিতিশীল অবস্থা, তারপরও তাকে হচ্ছে কি আরো 3টা মিলে ইলেকট্রন দিচ্ছে, আরো 3টা হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিচ্ছে, তার মানে সে আরো বেশি অস্থিতিশীল হয়ে যাবে। এও অলরেডি অস্থিতিশীল অবস্থায় ছিল, এখানে আরো 5টা হাইড্রোজেন মিলে তাকে কি দিচ্ছে বলতো ভাই? ইলেকট্রন দিচ্ছে, মানে আরো বেশি অস্থিতিশীল হবে। ঠিক একই রকম ভাবে এখানে 7টা হাইড্রোজেন দিচ্ছে, এখানে কয়টা দিচ্ছে বলতো? 9টা হাইড্রোজেন দিচ্ছে। তার মানে অস্থিতিশীল তো এও, অস্থিতিশীল এও, কিন্তু তুলনামূলকভাবে এখানে অস্থিতিশীল কে বেশি? অবশ্যই যেখানে 9টা হাইড্রোজেন দিচ্ছে, কারণ অলরেডি এর কাছে ইলেকট্রনের আধিক্য আছে, আরো ইলেকট্রন তোমাকে দিচ্ছে, তাহলে আরো বেশি অস্থিতিশীল হয়ে যাবে না? আগের যেটা কার্বোক্যাটায়নের কনসেপ্ট ছিল সেখানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি ছিল, তোমাকে ইলেকট্রন দিচ্ছে, তখন তুমি কিছুটা সুস্থিত হচ্ছিলা, কিন্তু এখানে তো কনসেপ্টটা উল্টা, অলরেডি তোমার কাছে ইলেকট্রন আছে, আবার হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ, সেও ইলেকট্রন দিচ্ছে, তাহলে যদি আমরা আপেক্ষিকভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটাও অস্থিতিশীল, এটাও অস্থিতিশীল, কিন্তু 3 ডিগ্রিটা হচ্ছে বেশি অস্থিতিশীল, তার মানে 3 ডিগ্রির সাপেক্ষে 0 ডিগ্রি বা 1 ডিগ্রি যাই বলো না কেন সেটা কিছুটা সুস্থিত। তার মানে যদি আমরা স্থায়িত্বের ক্রমটা লিখি এখানে, স্থায়িত্বের যদি ক্রমটা করি, স্থায়িত্বের ক্রমটাতে হয় হচ্ছে এক্স্যাক্টলি কাইন্ড অফ এইরকম, যে স্থায়িত্বের ক্রমে দেখা যাবে এ বেশি স্থিতিশীল, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এ। এখানে যেহেতু 0 ডিগ্রি নাই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে, তার মানে 1 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি, তার মানে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের বি। রাইট অ্যান্সারটা হলো বি, কার্বানায়ন। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেখো সঠিক উত্তরটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনটা যদি দেখি, নিচের কোনটি হচ্ছে আমাদের নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? ওই যে বললাম, তার কাছে লন পেয়ার ইলেকট্রন আইদার থাকবে অথবা থাকতে পারে হচ্ছে যে সে নেগেটিভ চার্জ যুক্ত, মানে ইলেকট্রনের আধিক্য থাকবে, সেই ইলেকট্রন মানে একজোড়া ইলেকট্রন দিয়ে দিবে, দান করবে। লুইস খার যারা, তারা তারা হচ্ছে আমাদের এরকম। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে এ এ সেও আমাদের হচ্ছে একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। সালফার ট্রাইঅক্সাইড এও আমাদের নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ফেরিক ক্লোরাইড এও আমাদের নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। BF3 এটা আমাদের একমাত্র ইলেকট্রোফাইল, এছাড়া এই বলো সবাই কাজ করতে পারে। কিন্তু সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ধরো যদি এরকম টাইপের কোশ্চেন চলে আসে, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21-এর এরকম টাইপের কোশ্চেন আসলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা কিন্তু হচ্ছে ইথানল। এই একমাত্র সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন এটা কেন কেন অ্যাপ্রোপ্রিয়েট সব থেকে বেশি? ফেরিক ক্লোরাইডটা বোথ, সালফার ডাইঅক্সাইডটা ইলেকট্রোফাইল হিসেবেও কাজ করতে পারে, নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে, দুইটা হিসেবেই কাজ করতে পারে। ওর কাছে লন পেয়ার ইলেকট্রনের ইও থাকে, ঘাটতিও থাকে, আবার অক্সিজেনের কাছে লন পেয়ার ইলেকট্রনের আধিক্য থাকে, ও ইলেকট্রন দিতেও পারে এমন। বাট সালফার ট্রাইঅক্সাইডটা কেবল এবং কেবলমাত্র হচ্ছে দিতে পারে, তো এও তো দিতে পারবে, এও দিতে পারবে, বাট সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যখন তুমি এরকম কোশ্চেন দেখতেছো সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে এইটা, দ্যাটস ওয়াই এটাকেই দিতে হইতো। সঠিক উত্তরটা ওভার এটাই বলা ছিল, বুঝছো? তার উপরে তুমি হচ্ছে জৈব রসায়নে আছো, এখানে জৈব যৌগ অলরেডি একটা উত্তরের ভিতরে আছে, তার মানে সেটার প্রায়োরিটাইজ অবভিয়াসলি বেশি। ক্লিয়ার? ওকে, সঠিক উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, পরেরটা, এবারে চলে যাব আমরা আমাদের কনসেপ্টের ভিতরে, ক্রম এবং আণবিকত্ব, তারপরে দেখবো আমরা জৈব রসায়নের 4টা বেসিক বিক্রিয়া, 4টা বেসিক টাইপের বিক্রিয়া, 4টা, তারপরে আমরা ক্রম এবং আণবিকত্বের কথাটা বুঝবো। আচ্ছা, ক্রম এবং আণবিকত্ব সম্পর্কে তোমরা কিন্তু কিছুটা পড়াশোনা করছো, কোথায় ভাই বলো তো? ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার, এই জায়গার ভিতরে কিছুটা পড়াশোনা করছো। তারপর আমি তো পড়াবোই এখানে, সমস্যা নাই। ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনের মধ্যে কিছুটা পড়ছো। ক্রম জিনিসটা কি ছিল? ক্রম জিনিসটা ছিল হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার
ওই সময়ে উপস্থিত যে সকল বিক্রিয়কের সক্রিয় ঘনমাত্রার উপর নির্ভরশীল এবং ওই ওই সকল ঘনমাত্রাকে বা ওই সকল সক্রিয় ভরকে যদি আমরা মানে যে ঘাতে উন্নীত করব, যে ঘাতে উন্নীত করলে ওই রাসায়নিক বিক্রিয়ার হারটা ওই সক্রিয় ভরের সমানুপাতিক হয়, ওই ঘাতগুলার সমষ্টি ছিল হচ্ছে ক্রম। ক্রমের কনসেপ্টটা এত সহজ ছিল না। ক্রমের কনসেপ্টটা ডিরেক্টলি একবারে বোঝা যায় না। ক্রমের কনসেপ্টটা তুমি বিক্রিয়া দেখে বলে দিতে পারবে না। এটা অবভিয়াসলি বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা মানে পরীক্ষামূলক ভ্যালু। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা পরীক্ষামূলক বিষয়। বিক্রিয়ার ক্রম সবসময় হচ্ছে একটা পরীক্ষামূলক বিষয়। এটা কোনো তাত্ত্বিক বিষয় না, এটা হচ্ছে পরীক্ষামূলক বিষয়। মানে পরীক্ষার মাধ্যমে এটা বের করতে হবে, পরীক্ষা করে, পরীক্ষা মাধ্যমে বের করতে হয়, বা এটা বলতে পারো তুমি যে পরীক্ষামূলক বিষয়, পরীক্ষামূলক বিষয়, এক্সপেরিমেন্টাল ভ্যালু অ্যাকচুয়ালি যাকে বলে, পরীক্ষামূলক বিষয়। আর যেটা আমাদের আণবিকত্ব, আণবিকত্ব জিনিসটা হচ্ছে ভাইয়া ডিরেক্ট থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বিষয়। এটা একটা বিক্রিয়ার চেহারা দেখেই বলে দেওয়া যায় এর আণবিকত্ব কত, তাত্ত্বিক বিষয়। তো ক্রম এবং আণবিকত্বর বা হচ্ছে যে অর্ডার এবং মলিকুলারিটির পার্থক্য হ্যান সবকিছু ওখানে ছিল। আমরা এখানে একেবারে অত সবকিছু ডিটেলসে যাব না, এবং ওখানে তোমাকে ভাইয়া আশা করি ভালো মতন বুঝায় পড়াইছেন। আমি এখানে তোমাকে যতটুকু বুঝাচ্ছি, যতটুকু দরকার ততটুকু বলে দিচ্ছি, ততটুকু শোনো। বিষয়টা হচ্ছে ক্রম এবং আণবিকত্বের একটা বেসিক কনসেপ্ট ভাবা যায় হচ্ছে এরকম ভাবে যে ধরে নাও জাস্ট সাপোজ যে তুমি একদিন পার্কে হাঁটতে গেছো। এটা হচ্ছে ভাইয়া তুমি, হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া তুমি একদিন পার্কে হাঁটতে গেছো, তোমার সাথে তোমার হচ্ছে যে কোনো একটা গ্র্যান্ড প্যারেন্টসও আছেন। পার্কে হাঁটতে যা দেখলা যে তোমার মতনই আরো দুইটা পাবলিকের সাথে দেখা, ঠিক আছে? একটা হচ্ছে যদু, একটা মধু, আর একটা হচ্ছে কদু, ধরে নাও। তো তোমার যে তোমার গ্র্যান্ড প্যারেন্টস অবভিয়াসলি তোমার থেকে নিশ্চয়ই বড় হবে, তাই না? তোমার গ্র্যান্ড প্যারেন্টসও তোমার সাথে হাঁটতে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নাও। তো তোমার গ্র্যান্ড প্যারেন্টস কি এরকম খুশি হবে? আমার মতে খুশি হওয়ার কথা না অত বেশি। সো উনি যেটা করতেছে সেটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ধরো নাও তোমার গ্র্যান্ড প্যারেন্টস। তোমরা হচ্ছে 10 ইয়ার্স, মানে তোমরা সবাই হচ্ছে ধরো 19 ইয়ার্স, আর উনি হচ্ছেন 80 ইয়ার্স, বা আমরা 80 অত বেশি না দিই, ধরে নাও 70 ইয়ার্স। আচ্ছা, এখন আমি তোমাকে যে কনসেপ্টটা বুঝাচ্ছি সেটা বুঝো। তোমরা 3 জন আছো, উনি একজন আছে। তো এখন তোমাদের ইচ্ছা হলো তোমরা ট্রেন খেলবা না, আসলে পার্কের যে সুন্দর একটা একেবারে রাস্তা আছে চারদিক ঘেরে, তোমাদের ইচ্ছা হলো তোমরা এই চক্রটার ভিতরে একটা সুন্দর মতন হচ্ছে কি দিবা, রাউন্ড দিবা, যাকে বলে সোজা বাংলা কথায়, বুঝছো? আচ্ছা, রাউন্ড দিবা। রাউন্ড দিতে যদি চাও, ধরে নাও যে তোমরা রাউন্ড দিতে চাচ্ছ, যে ভাই আমরা হচ্ছে এখানে রাউন্ড দিব। চলো, এই যে আমাদের এরকম হচ্ছে যে পার্কের একটা রাস্তা ধরে নাও, হ্যাঁ, এই যে পার্কের একটা রাস্তা, এই পার্কের রাস্তায় তোমরা চাচ্ছ সবাই মিলে যে ভাই আমরা সবাই মিলে এখানে এখন একটু রাউন্ড দিব পার্কের রাস্তার মধ্যে, এই রাস্তার ভিতরে ঝুক 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 করে যাব, খুবই ভালো। আচ্ছা, ধরে নাও পার্কের রাস্তার ভিতরে যদি হাঁটাহাঁটি করো, এটা ধরে নাও পার্কের রাস্তা। আচ্ছা, তো তুমি বলো ভাইয়া, এখন এই পার্কের রাস্তার ভিতরে হাঁটার ক্ষেত্রে ভালো করে কনসেপ্টটা বুঝো। পার্কের রাস্তার ভিতরে হাঁটার ক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের গতি বেশি হবে। তোমরা যে 3 জন আছো, তুমি গেলা তোমার গ্র্যান্ড প্যারেন্টসকে নিয়ে, সাথে হচ্ছে দেখতেছো হচ্ছে যে তোমরা যে এটা দেখতে পাইলা যে তোমার আরো 3 জন ফ্রেন্ড আছে। সো তোমরা যখন হাঁটবা তোমাদের গতি অবভিয়াসলি বেশি হবে, কিন্তু উনার গতি অবশ্যই কম হবে, তোমাদের তুলনায় অবশ্যই কম হবে। কিন্তু সামাজিকতার খাতিরে বলো, তার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভয়ের খাতিরে বলো, যেটার কারণেই বলো, বা তিনি তোমাকে চকলেট কেনার টাকা দিবে, যেটার কারণেই বলো না কেন, তুমি কিন্তু ওনাকে ছেড়ে যাবা না। ওনাকে ছেড়ে কি যাবা? ওনার পিছিয়ে বা ওনাকে সাথে নিয়ে কিন্তু যাবা। ব্যাপারটা এরকম না, ওনাকে সাথে নিয়ে কিন্তু যাবা। সো তোমাদের টোটাল হাঁটাহাঁটি করাটাকে যদি একটা রাসায়নিক বিক্রিয়া চিন্তা করা হয়, তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা আসলে নির্ভর করতেছে, বা তোমাদের এই হাঁটাহাঁটিটা যেরকম ভাবে নির্ভর করছিল ওনার উপরে, ঠিক একই রকম ভাবে রাসায়নিক বিক্রিয়াটা নির্ভর করছে এই এই একটা মলিকিউলের উপরে। তখন আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে হচ্ছে ধরে নাও আমরা বলতে পারি বিক্রিয়ার ক্রম হলো আমাদের 1। বিক্রিয়ার ক্রম হচ্ছে আমাদের 1। আণবিকত্ব জিনিসটা কি? বিক্রিয়াতে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করছে সেটাই তার আণবিকত্ব। বিক্রিয়াটাকে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ব্যালেন্স করব। ব্যালেন্স করার পরে যত মোল আমাদের অংশগ্রহণ করছে সেটাই হচ্ছে তার আণবিকত্ব। বোঝা গেছে কি? তাহলে আণবিকত্ব জিনিসটা কি এখানে? আণবিকত্ব জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ভাইয়া 4। কত মোল অংশগ্রহণ করতেছে এখানে? আলটিমেটলি 4। ব্যাপারটা এরকম। তো ধরে নাও সেম কনসেপ্টটাই ঘটতেছে, বাট হচ্ছে যে তুমি যে দেখলা যে তোমরা 3 জন ফ্রেন্ডের দেখা হয়েছে, আর তোমার দাদুও যে কোনো একটা মানে আরেক দাদুর সাথে দেখা হয়ে গেছে, আরেক দাদু দেখা পেয়ে গেছো, ঠিক আছে? তোমরা যে এটা দেখলা যে দাদু তো আছেই, দাদুর সাথে আরেক দাদু চলে আসছে, আরেক দাদুরও দেখা পেয়ে গেলা। আচ্ছা, তো দাদুর সাথে যদি আরেকটা দাদুর দেখা পেয়ে যাও, ধরে নাও যে দাদুর সাথে আসলে আরেকটা দাদুর দেখা পেয়ে গেছো, তো তাহলে বিষয়টা কেমন ঘটছে? আচ্ছা, চলো যদি আমরা দেখাই যে ধরে নাও যে তাহলে এখানে হচ্ছে তোমরা 3 জন আছো,
হ্যাঁ, তোমরা ধরো এখানে তিনজন আসো, ভাইয়া, আর হচ্ছে তোমার এক দাদুর সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওই দাদুর সাথে ওই দাদুর আবার আরেক মানে ওই দাদুর আবার আরেক দাদুর সাথে দেখা হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম ঘটছে অনেকটা, বুঝছো? আরে বাবা, ও আসতেছিস কেন রে বাবা? আচ্ছা, দূর। ওকে, তো ধরে নাও তোমার যে দাদু ছিল ওই দাদুর সাথে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এখানে ওই দাদু আরো দুইজনের সাথে দেখা হয়ে গেছে, আরো দুইজন দাদুর সাথে দেখা হয়ে গেছে। তো যদি তাই হয়ে থাকে তাহলে বলো তো ঘটনাটা কি ঘটবে এখন? এবার তোমরা মনে করো না হাঁটতে যাচ্ছ, এবার কি এনাদের দুইজনের উপর নির্ভরশীল হবে না? তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ক্রম, কত? 2। আণবিকত্ব কত? আণবিকত্ব হচ্ছে 5। আলটিমেটলি এরকম। এবার তুমি চিন্তা করতেছো যে এবার দাদু টাদু বাদ, আমরাই যাব, টাঙ্কি মারবো, একটু আড্ডা দিব সবাই মিলে। ধরো তোমার তিনজন ফ্রেন্ড, তোমরা শুধুমাত্র তিনজন ফ্রেন্ড আসো, বুঝছো? তো তোমরা শুধুমাত্র তিনজন যে ফ্রেন্ড আছো, এই তিনজন ফ্রেন্ড মিলে হাঁটতে যায় এটা। এবার চিন্তা করতেছো তোমরা একটা দৌড় দিবা, শুধু তিনজন। এই তিনজন মিলে যখন হচ্ছে চিন্তা করতেছো যে এবার একটা হাঁটা দেই, তো এই তিনজন মিলে যখন হাঁটাহাঁটি করতেছো, সবারই তো হচ্ছে যে বেগ সমান, না? এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আর আণবিকত্ব কত হবে একটু চিন্তা করে বলো তো, কত হবে? তোমার কাছে কি মনে হয় 3 হবে? উত্তরটা হচ্ছে না, 3 হবে না। এখানে হবে হচ্ছে ভাইয়া ক্রমের মানটা 0। ক্রম হবে কত? 0। আণবিকত্ব কত হবে? আণবিকত্ব হবে হচ্ছে 3, যেহেতু তিনজনই অংশগ্রহণ করতেছে, আণবিকত্ব হবে হচ্ছে 3। বাট ক্রমটা হয়ে গেল 0। কেন ক্রমটা হয়ে গেল 0? কারণ সিম্পল হিসাব, যে এই ক্ষেত্রে তোমাদের তিনজনেরই গতি হচ্ছে সেম, কারো উপরে নির্ভর করতেছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তিনজনেরই যখন গতি সেম তখন কারো উপরে নির্ভর করতেছে না, ব্যাপারটা হচ্ছে এরকম, সিম্পল, শেষ। তাহলে আমরা আরামসে বলতে পারি যে আমরা যে জিনিসগুলো বলবো এখান থেকে, চলো আসো, সেটা হচ্ছে যে আমাদের ওই ক্ষেত্রে যেমন আমাদের ক্রম 0 হয়েছিল, ক্রম বিক্রিয়ার ক্রম জিনিসটা কি আসলে? বিক্রিয়ার ক্রম জিনিসটা হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়া হার, আমি ধরো লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা ওখানকারও তুমি উদাহরণের সাথে মিলাতে পারবা, এখানে করো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক সমূহের ওই সময় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরকে যে ঘাতে উন্নীত করলে বিক্রিয়া হার, যে ঘাতে উন্নীত করলে এটি বিক্রিয়া হারের সমানুপাতিক হয়, সেই ঘাতগুলোর সমষ্টিকে আমরা বলবো সমানুপাতিক হয়। যে হারের উন্নীত করলে সমানুপাতিক হয়, ওই ঘাতগুলোর সমষ্টিকে, ওই ঘাতের সমষ্টিকেই বলা হয় হচ্ছে, মানে ঘাতের সমষ্টিকেই বলতেছি আমরা সমষ্টিকে বিক্রিয়া হার, বিক্রিয়ার ক্রম বা অর্ডার, ঠিক আছে? আর আণবিকত্ব জিনিসটা কি? আণবিকত্ব এই জিনিসটা হচ্ছে ভাইয়া কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা। কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা, ওটা খালি যোগ করে দিলেই হয়ে গেল, মোট মোল সংখ্যা, ব্যাস শেষ, ডান। এই জিনিসটুকু এখানেই ডান। হ্যাঁ, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন আসে, সেটা হচ্ছে আরডিএস জিনিসটা বোঝা খুব ইজি, বাট হচ্ছে যে জেনে রাখো আরডিএস জিনিসটা কি। আরডিএস হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ,
আচ্ছা, মানে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক স্টেপে ঘটে, ঠিক এরকম ভাবে এখানে দেখো, যেমন এখানে এই একটা স্টেপ, এনাদের গতি বেশি, এনার গতি হচ্ছে কম, দুইটা স্টেপে ঘটতেছে। এখানে হচ্ছে একটা মাত্র স্টেপ, এখানে হচ্ছে দুইটা স্টেপ, এনাদের গতি কম, এনাদের গতি হচ্ছে বেশি, এরকম স্টেপে ঘটতেছে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক স্টেপে ঘটে, তাহলে ওখানে রাসায়নিক বিক্রিয়ার হারটা নির্ধারিত হয় হচ্ছে সব থেকে স্লোয়েস্ট স্টেপের উপরে, মানে যেটা হচ্ছে সব থেকে স্লো স্টেপের উপরে আসলে কি করে, এটা ডিপেন্ড করে। এটাই বলা হয় হচ্ছে RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপটা আসলে কোনটা ভাই বলো তো? স্লো স্টেপ। যে স্টেপটা হচ্ছে স্লোয়ার সেটাই হচ্ছে তোমার রেট ডিটারমাইনিং স্টেপ। এই জিনিসটাই যে মানে বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম, এই জিনিসটাই হচ্ছে কাজে লাগবে একটু পরে যখন আমরা SN1 SN2 পড়বো তখনই। এই SN1 SN2 পড়ার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা আসলে শেষ হয়ে যাবে। তার আগে আছে হচ্ছে আমাদের এই যে জায়গাটা, অর্থাৎ জৈব রসায়নের বিক্রিয়াসমূহ। এটা হচ্ছে মূলত 4 প্রকার। এই 4 প্রকারের ভিতরে জৈব রসায়নের বিক্রিয়াসমূহ মূলত হচ্ছে 4 প্রকার। তার মধ্যে একটা আমরা খুব ভালো মতন আগেই পড়ে ফেলছি, সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। কোন বিক্রিয়া ভাইয়া বলো? এই যে সমানুকরণ বিক্রিয়া। তো তার আগে যে বিক্রিয়াগুলো আছে সেগুলোর আমরা একটু কথাবার্তা শুনবো বা বুঝবো। সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, এই সকল যে বিক্রিয়াগুলো আছে। আচ্ছা, চলো হচ্ছে একটু দেখি বিক্রিয়াগুলা কোনটাকে বুঝাচ্ছি, কাকে বুঝাচ্ছি। ওকে, যদি আমরা হচ্ছে যে একটু একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিই তাহলে বুঝাতে খুব ভালো হবে বা বুঝতেও পারবা তুমি। ধরো আমি প্রথমে লিখতেছি হচ্ছে আমাদের 1 নাম্বার যেটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, এখানে আমরা কোনো একেবারে বইয়ের অনুযায়ী কোনো সংজ্ঞা লিখব না। এখানে আমরা এই বিক্রিয়া বুঝার জন্য জাস্ট সংজ্ঞা লিখব। সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা জৈব অণুতে বা জৈব যৌগের মধ্যে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগের মধ্যে বিকারক অণু যা কিছু আছে যুক্ত হবে, কোনো কিছু বের হবে না। অর্থাৎ জৈব অণুতে, একেবারে সোজা বাংলায় একেবারে লিখতেছি ভাই, জৈব অণুতে বিকারক বা বিক্রিয়ক যাই বলো না কেন, বিকারক যা অণু যুক্ত হবার শুধুই যুক্ত হবে, কোনো কিছু বের হবে না, কোনো কিছু বের হবে না, কোনো কিছু বের হবে না এমন। আচ্ছা ঠিক আছে, এরপরে চলো যদি এটা তাই হয় তাহলে এরপরে এটা একটা কমন একটা উদাহরণ দেখে নাও। এই যে দেখো CH2 ডাবল বন্ড CH2, এরকম একটা, এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ভিতরে যদি একটা হাইড্রোজেন সাথে বিক্রিয়া করাই এবং বিক্রিয়ক হিসেবে আমরা যদি দিয়ে দিই হচ্ছে নিকেল বাই 180, হ্যাঁ বিক্রিয়ক হিসেবে দিচ্ছি আমরা ধরো নিকেল বাই 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে CH3 সিঙ্গেল বন্ড CH3। দেখো মধ্যখানে একটা বন্ধন ভেঙে গেল এবং একটা হাইড্রোজেন এসে এই কার্বনে যুক্ত হলো, আর একটা হাইড্রোজেন এসে এক কার্বনে যুক্ত হয়েছে। এটাই হয়ে গেল একটা সংযোজন বিক্রিয়া, সিম্পলেস্ট একটা উদাহরণ, বুঝছো? আচ্ছা চলো এরপরে আমরা প্রতিস্থাপন না অপসারণ বিক্রিয়া দেখব। সংযোজন বিক্রিয়া ঠিক যেরকম ভাবে দেখলাম ঠিক একই রকম ভাবে অপসারণ বিক্রিয়াটা দেখব। ওটা কি বোঝায়? অপসারণ বিক্রিয়া এর পরের লেকচার কন্টেন্ট যেটা থাকবে সেখানে এই বিক্রিয়াগুলো খুবই ভালো মতন কাজে লাগবে, দেখবা। অপসারণ বিক্রিয়া, এলিমিনেশন রিঅ্যাকশন। অপসারণ বিক্রিয়া হচ্ছে একটা জৈব অণু থেকে যা কিছু বের হবে, কোনো কিছু যুক্ত হবে না। একটা জৈব অণু থেকে যা কিছু বের হবে, কোনো কিছু যুক্ত হবে না। মানে জৈব অণু থেকে, এখন তুমি বলতে পারো কেন বের হবে? ওই যে কোনো প্রভাবক, কোনো হচ্ছে যে প্রতিস্থাপক বা কোনো হচ্ছে মানে যে কোনো একটা প্রভাবের কারণে, ঠিক আছে? জৈব অণু থেকে যা কিছু বের হবে, হ্যাঁ কোনো কিছু যুক্ত হবে না। এক্স্যাক্ট ওটার উল্টা না, কোনো কিছু যুক্ত হবে না। এটাই হয়ে গেল কি অপসারণ বিক্রিয়া। যেমন একটা অপসারণ বিক্রিয়া যদি আমি তোমাকে দেখাই, ধরে নাও তুমি কোন অপসারণ বিক্রিয়াটা দেখবা। ধরো আমি তোমাকে এরকম একটা অপসারণ বিক্রিয়া দেখাচ্ছি যে CH3 CH2 Cl, ধরে নাও একটা অ্যালকাইল হ্যালাইড। এই একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা মানে এখানে একটা প্রভাবক উপস্থিত করাইতে পারি, এই প্রভাবকটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় ভার্সন, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় ভার্সন, তাহলে এটা একটা অপসারক হিসেবে কাজ করে। এবং ওই অপসারক কি করবে জানো? হ্যালোজেন যুক্ত যেই অণুটা আছে, হ্যালোজেন যুক্ত যে কার্বনটা আছে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে সরে যাবে। তা আমরা যদি এটাকে একটু এরকম ভাবে লিখি,
তাহলে আশা করি মন্দ হয় না। এটা হচ্ছে CH2 আর একটা হাইড্রোজেন, এরকম ভাবে লিখলাম। তো এই যে এই অপসারক যুক্ত হওয়ার জন্য ও যে কাজটা করবে, এই যে হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিবে, দিয়ে তারা তৈরি করবে হচ্ছে, ধরো তোমাকে সুন্দর মতন কি তৈরি করে দিবে, এই যে HCl তারা তৈরি করে দিল হচ্ছে HCl প্লাস, এখানে তাহলে কি থাকে আর বলো তো ভাইয়া, CH2 ডাবল বন্ড CH2 এমন থাকে না? এক্স্যাক্টলি। তাহলে এই যে দেখো একটা জৈব অণু ছিল, এই জৈব অণু থেকে যা কিছু বের হওয়ার তা বের হয়েছে, কোনো কিছু কি যুক্ত হয়েছে এটার সাথে? না। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এই অপসারণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা দুই ধরনের করে হতে পারে। অপসারণ বিক্রিয়ারও দুইটা ভাগ আসতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়ারও দুইটা ভাগ আসতে পারে। বিশেষ করে প্রতিস্থাপন বিক্রিয়ার যে দুইটা ভাগ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তুমি কিন্তু ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলকে চিনো, এখন কিন্তু চিনো। তাহলে কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, কোনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে, এটাও কিন্তু তুমি বের করতে পারবা। বিলিভ মি পারবা, খুবই সহজ। চলো আমি তোমাকে একটু বুঝাই দিই, কোনো সমস্যা নাই। তাহলে এর পরের পার্টটাতে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখবো হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া এবং সমানুকরণ দেখবো। সমানুকরণটা আমি দেখছি এর আগে, বাট তারপর আমরা দেখবো এখানে। আচ্ছা আসো যদি প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা দেখি একটু। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে এখানে এক জৈব অণুটার মধ্যে একজন ঢুকবে আর একজন বের হবে। জৈব অণুর মধ্যে, জৈব যে অণুটা থাকবে আর কি, জৈব অণুর মধ্যে একজন ঢুকবে, একজন বলতে মানুষ বুঝাচ্ছে না আসলে, মানে একটা অণু ঢুকবে আর একটা বের হবে আর কি। একজন ঢুকবে, মানে একেবারে বললাম না যে বাংলায় একেবারে বুঝার জন্য যেরকম ভাবে আমাদের দরকার, এবং একজন বের হবে, মানে দুইটা একসাথে ঘটবে আসলে, একজন বের হবে, এই ঘটনা ঘটবে। তাহলে মানে একজন ঢুকবেও আবার একজন বেরও হবে। যেমন আমি যদি তোমাকে একটা দেখায় দেই, ধরে নাও হচ্ছে আমাদের ধরে নাও এই যে এটাই, এই বিক্রিয়াটাকে দেখো, আমি বললাম না এটা ইলেকট্রোফিলিক হবে আর নিউক্লিওফিলিক হবে। দেখো দেখাই, CH3 CH2 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাকোয়াস সলিউশন। আগেরটা কিন্তু অ্যালকোহলীয় সলিউশন ছিল, ওটা অপসারক। অ্যাকোয়াস সলিউশন যেটা, সেটা কিন্তু অপসারক না, সেটা হচ্ছে একটা বিকারক। হ্যাঁ, তো এর সাথে যখন তুমি বিক্রিয়া ঘটাবা, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় প্লাস মাইনাস করে দিলেই খালি হয়ে যায়। কেমন প্লাস মাইনাস ভাইয়া বলো তো? পটাশিয়ামটা কি? অবভিয়াসলি প্লাস। হাইড্রোক্সিলটা কি? মাইনাস। ক্লোরিনটা কি? তার হ্যালোজেন মাইনাস, তার মানে এই দিকটা অবভিয়াসলি তোমার প্লাস হবে। সো এখন তুমি প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস যদি খালি অ্যাড করে দাও তাহলেই হয়ে যায়। তো যদি অ্যাড করে দাও তাহলে থাকে কি আসলে? এরকম থাকে না, CH3 CH2OH প্লাস আমাদের থাকে হচ্ছে KCl, এমন থাকে না ভাইয়া? এমন থাকে। এখন এটা তো আমার প্রতিস্থাপন বিক্রিয়া, তুমি বুঝে গেলা। এই যে এগুলা কিন্তু বুঝা শুরু করছো কেবল, এরকম ভাবে বিক্রিয়াগুলো থাকে না কখনো। ভাই এমনি তোমাকে বিক্রিয়া পড়তে হবে না, বিক্রিয়া পড়ার আরো অনেক সুন্দর সুন্দর নিয়ম কানুন আছে, আরো অনেক মজা করে তুমি বিক্রিয়া পড়তে পারবা। সেটা আমরা পরের লেকচারে আসলে বিক্রিয়া পড়বো। আমি তোমাকে যেটার কথা বলছিলাম যে এই আকারে তুমি বিক্রিয়াটা কমপ্লিট করলা, অ্যালকোহল একটা উৎপন্ন হইলো। এখন এটাও যদি বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কিভাবে বের করবা? খুবই সহজ হিসাব বের করার। তোমাকে প্রথমে বিক্রিয়াটা জানতে হবে, ঠিক আছে? এই বিক্রিয়ায় জৈব অণু কোনটা দেখো তো ভাইয়া? অবভিয়াসলি এটা অ্যালকাইল হ্যালাইডটা বা ইথাইল ক্লোরাইডটা। অজৈব অণু কোনটা বলো তো? এইটা। তো অজৈব অণু বা জৈব অণু ছাড়া যেটা থাকবে, মানে তোমার মেইন প্রোডাক্ট যেটা এখান থেকেই তৈরি হচ্ছে না মেইন প্রোডাক্টটা, এইটা ছাড়া যেটা থাকবে, মানে যে এসে মেইনলি বিক্রিয়া করতে চাচ্ছে, তুমি তার দিকে তাকাবা। এখানে বিক্রিয়াটা করলো কি আসলে বলো তো ভাই? হাইড্রোক্সিল না? এর দিকে তাকাবা। এ কি তোমার ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল বলো তো? তুমি বলো। এটা তোমার অবশ্যই নিউক্লিওফাইল না? কথা বল। এটা কি? নিউক্লিওফাইল। ও যদি নিউক্লিওফাইল হয় তার মানে এটা হয়ে যাবে হচ্ছে, মানে এ যেটা হবে, এ যদি ইলেকট্রোফাইল হয় তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, এ যদি নিউক্লিওফাইল হয় তাহলে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। এটা কিন্তু নিউক্লিওফাইল, দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বললাম না, SN1 SN2 বিক্রিয়া পড়বো। তো এই যে দেখো, এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়া হয়ে গেল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কি আসলে? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো ভাইয়া এই যে একটু পরে যে আমরা SN1 SN2 পড়বো না, এই যে S, তারপরে যে এখানে ক্যাপিটাল এনটাকে যে ছোট করে লেখা হয় SN, এই SNটা কি বলতো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। 1 আর 2টা কেন আসে, কই থেকে আসে, সেখানে পরে যাচ্ছি, সেটা নিয়ে প্যারা খেও না। SN তাহলে বিক্রিয়াটা বুঝলা, ওটা আসলে কি হবে? ওটা আসলে এরকম এই ধাঁচেরই বিক্রিয়া হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন টাইপের বিক্রিয়া হবে। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে?
আশা করি বুঝা গেছে। এরপরে চলো তাহলে এখানে আর বেশি সময় না দেই, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া পড়তে হবে, তো ওখানে আমরা সময় দিব। চলে যাচ্ছি হচ্ছে আমরা 4 নাম্বার পোর্শনটার ভিতরে। কি এই 4 নাম্বার পোর্শনের মধ্যে কি ছিল আরেকটা? সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া আসলে কোনটা বলো তো? এটা কিন্তু তোমরা পড়ছো একেবারে জৈব রসায়নের শুরুর বিক্রিয়া, মানে এখানে কেউ কোনো কিছু ঢুকবে না, কোনো কিছু বের হবে না, কোনো কিছু একই সাথে ঢুকবেও না বের হবেও না। এখানে ঘটবেটা কি? এখানে জাস্ট তার রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে, অর্থাৎ পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস ঘটবে, নাথিং এলস, জাস্ট পুনর্বিন্যাস ঘটবে ভাইয়া। তো এই পুনর্বিন্যাসটা কি ঘটবে আসলে? পুনর্বিন্যাস যেটা ঘটবে, যেমন হচ্ছে ধরো আমরা যেমন দেখছিলাম NH4CnO, মানে অ্যামোনিয়াম যে সায়ানাইড ছিল, এটাকে যখন আমরা খালি একটু হিট দিছিলাম, যখন একটু খালি হিট পাইছিল বা হয়েছিল, তখনই আসলে ইউরিয়া তৈরি করে বসছিল। C+O NH2H2N এটা তৈরি করে বসছিল। এমন ছিল না ঘটনাটা? এক্স্যাক্টলি এমন ছিল। বোঝা গেছে? আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের চারটা যে 4 ধরনের যে বিক্রিয়া, এই 4 ধরনের বিক্রিয়ার একেবারে বেসিক কথাবার্তা। তাহলে এটা আমাদের জন্য ডান না ভাইয়া? ডান। ক্লিয়ার কিনা বলো? পারা যাবে বা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো এই যে এইটাই হয়ে গেল আমাদের সেই বিক্রিয়া। এরপরে চলে যাব আমরা এই SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। এটা হচ্ছে যে একটা ডেমনস্ট্রেশন দেখবো যে কিভাবে এটা ঘটতেছে। হ্যাঁ, তার আগে হচ্ছে এদের আগে বুঝবো, তারপরে SN2 বিক্রিয়া। তাহলে আমাদের জন্য এখানকার পার্ট 2 কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে যে জিনিসগুলোর একটু কোয়েশ্চেন সলভ করবো, তাহলে আমাদের জন্য এটা ডান হয়ে যাবে। তো চলো তাহলে আমরা হচ্ছে এটুকুর পরে এই SN1 বিক্রিয়ার পার্টটা আসলে শুরু করি। আচ্ছা, চলো তাহলে শুরু করি। যেটার কথা বললাম, আমাদের কিন্তু আজকের এই টপিকের লাস্ট অংশটাই হচ্ছে এইটা, এই যে SN1 এবং SN2 বিক্রিয়া। এই জিনিসটা আসলে কি? SN এর ফুল ফর্মটা তুমি শিখে গেছো। SN এর ফুল ফর্মটা কি বলতো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তার মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, বা তুমি বলতে পারো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বা বলতে পারো হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো কত 1 না ভাইয়া? হ্যাঁ 1 রিঅ্যাকশন। এমন এই জিনিসটা, এটাই আমরা বলবো হচ্ছে SN1। এখন এখানে যে যেমন 1 আছে, ঠিক সেরকমই হচ্ছে আরেক জায়গার ভিতরে 2 আছে। যেমন এই যে এখানে দেখা নাও, এখানে আছে হচ্ছে SN এর পরে কি 2। তো SN1 মানে SN1 জিনিসটা কি আর 2 জিনিসটা কি? এই 1 আর 2 আসলে কি বোঝাচ্ছে? এই 1 আর 2 বোঝাচ্ছে মেইনলি, এই যে 1টা বোঝাচ্ছে তার ভাইয়া অর্ডার। তার কি বোঝাচ্ছে বলো তো? অর্ডার। অর্ডার মানে কি ভাইয়া? ক্রম। তার মানে এটা হচ্ছে কত ক্রমের বিক্রিয়া? প্রথম ক্রমের বিক্রিয়া বা এক ক্রমের বিক্রিয়া। সোজা বাংলায় বলতে গেলে এটা প্রথম ক্রমের বিক্রিয়া বা এক ক্রমের বিক্রিয়া। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। ওকে, তো আমাদের এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া এক বুঝতে হবে, SN1 বিক্রিয়া। ওকে, এই SN1 SN2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা আমাদের কোন জায়গার ভিতরে? অ্যালকোহলের ভিতরে যখন আমরা পড়বো তখন এটা আলোচনা থাকবে, তখনও করব, এখনো করে নিচ্ছি। দেখো, এখনো যদি আমরা বলি SN1 SN2 এর ক্ষেত্রে, তাহলে চলে আসো SN1 SN2 কোন জায়গার ভিতরে হয়। ওকে, আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া করতে হবে আমাদেরকে এমন। তাহলে এটা আসলে এক ক্রমের বিক্রিয়া হচ্ছে। ওকে, দেখো আমি বুঝাই। ধরে নাও তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে হচ্ছে এমন, একটা অ্যালকাইল হ্যালাইড আছে হচ্ছে এমন। ওকে, এখানে যে বন্ধনটা ভাঙলে, দেখো তো ভাইয়া, যে কোনো একটা দৈবিক প্রভাবের কারণে এখানে যদি বন্ধনটা ভাঙে, তো এই বন্ধনটা ভেঙে আসলে কি তৈরি করবে বা কি ঘটবে? এই যে বন্ধনটা যে ভাঙতো, এই বন্ধনটা ভাঙলে এমন ঘটবে না? এই বন্ধনটা ভাঙলে এমন ঘটবে না যে এই যে আর সি সি আর প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস, এমন তৈরি করবে না? এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না? এটা কত ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড? এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন, এটা কি স্থিতিশীল বেশি? কি বলতে পারি আমরা সোজা বাংলায়? স্থিতিশীল বেশি। স্থিতিশীল বেশি, মানে এখানে এই জিনিসটা এরকম ভাবে বোঝানো হচ্ছে যে, এ প্রথমে এই যে দেখো, এই যে সিএলটা যে চলে যাচ্ছে এখানে, এর কিন্তু খুব বেশি আসলে ম্যান্ডেটরিলি খুব বেশি, মানে কি বলবো, মানে ইফেক্ট ফেলতে পারতেছে না। মানে কাইন্ড অফ ধরো একটা মশা যায় একটা ক্রেনের ভিতরে যে ধাক্কা খাইলো, বা একটা হচ্ছে যে বুলডোজার গুলার ভিতরে যে ধাক্কা খাইলো,
এরকম একটা ফ্যাক্ট ফেললো। কেন? কারণ এত বেশি স্থিতিশীল, ওই 1 ডিগ্রির তুলনায় অনেক বেশি স্থিতিশীল না, বা 0 ডিগ্রির তুলনায় অনেক বেশি স্থিতিশীল না? অবশ্যই অবশ্যই স্থিতিশীল। স্থিতিশীল বলেই এই যে একটা ইলেকট্রন যে চলে যাচ্ছে, বা হচ্ছে যে এই যে বন্ধনটা ভেঙে যে এরকম একটা কার্বোক্যাটায়ন যে তৈরি হচ্ছে, এটাতে ওর যে অস্থিতিশীল অবস্থা, মানে ইলেকট্রনের যে ঘাটতি আছে, এটা নিয়ে যে ও খুব বেশি প্যারা খাবে এমন কোনো কিছু আসলে প্রবলেম ফেস করতেছে না। এরকম টাইপের যে বিক্রিয়াটা হবে, আমি তোমাকে দেখাচ্ছি, আরো কিন্তু আছে, বিক্রিয়া কিন্তু শেষ হয়ে যায় নাই, ভালো করে বুঝো। তারপরে আমি যখন সামারি করব তখন আশা করি হচ্ছে যে পুরোটাই বুঝে ফেলতে পারবা। সো ভালো করে বুঝো, দেখো যে এর কাছে যেহেতু 3 ডিগ্রি, 3 দিক থেকে একে যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন দেওয়ার জন্য উপস্থিত আছে, এখানে কয়টা হাইড্রোজেন মেইনলি থাকে বলো তো ভাইয়া? এক্স্যাক্টলি 9টা হাইড্রোজেন থাকে ইলেকট্রন দেওয়ার জন্য, তাই কি না? যেহেতু এখানে উপস্থিত আছে, তাই এখানে খুব বেশি এর প্রভাব পড়তেছে না, তাই এটা খুব ধীরে সুস্থে আসলে কি হয়, ভাঙে। তার মানে এটা খুবই ধীরে সুস্থে ভাঙে। দ্যাটস আমরা বলতে পারি এটা অনেক স্লো একটা স্টেপ, একটা স্লো স্টেপ। এটা যখন তৈরি হয়ে গেল, এটা যখন ভেঙে গেল, তখন এটা হচ্ছে ধরো ধাপ 1 বা স্টেপ 1, ধাপ 1 বা স্টেপ 1। তারপরে এটা যখন তৈরি হয়ে গেল, তখন ধাপ 2 এ যেটা ঘটে, ধাপ 2 এর ভিতরে ওই যে যেটা ছিল, এই যে এইটা, এই যে 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন, ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যে এসে যুক্ত হইতো, তোমাকে আমি এখানে মাত্র এই বিক্রিয়াটা আসলে কি দেখাইছিলাম বলো তো? এই যে দেখো, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরকমই তো একটা অ্যালকাইল হ্যালাইড ওইটাও। এখানে যেমন এটা হচ্ছে যে এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো? এটা অবভিয়াসলি আমাদের এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা নিশ্চয় হচ্ছে 1 ডিগ্রি, বাট এখানে এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এই যে 3 ডিগ্রি যেটা তৈরি হইলো, সেটা দেখো, 3 ডিগ্রি যেটা তৈরি হইলো, 3 ডিগ্রি যেটা তৈরি হইলো, সেটার দিকে একটু যদি লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবা এরপরে আসলে ওই যে হাইড্রোক্সিল যেটা আসছে, ওই হাইড্রোক্সিলটা এসে এবার এখানে দ্রুত যুক্ত হচ্ছে। ওই হাইড্রোক্সিলটা এসে এবার এখানে আর সি ও এইচ, এই যে আর, এই যে আর যুক্ত হচ্ছে। ধরো এখানে এই যে একটা বিক্রিয়া ঘটতেছে, এটা আসলে কয়টা ধাপে ঘটে? 2টা ধাপে ঘটে। কেন? কারণ এখন প্রথমে যেহেতু এটা অনেক 3 ডিগ্রি, যেহেতু একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন, এই স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার প্রসেসটা অনেক বেশি স্থিতিশীল এবং অনেক বেশি স্লো, অনেক বেশি ধীর, অনেক বেশি ধীর, অনেক বেশি স্লো হওয়ার জন্য এই একটা মাত্র স্টেপের উপরেই বিক্রিয়াটা নির্ভর করছে। আমরা তো বললামই, যদি বিক্রিয়া একাধিক স্টেপে ঘটে, তাহলে বিক্রিয়াটা নির্ভর করবে কোন, মানে বিক্রিয়ার ক্রমটা নির্ভর করবে কোন স্টেপের উপরে, বা বিক্রিয়ার হারটা নির্ভর করবে কোন স্টেপের উপরে? অবভিয়াসলি স্লো বা যেটা হচ্ছে ধীর ধীর প্রসেস, সেটার উপর নির্ভর করবে। তার মানে নিশ্চয়ই এর উপরে নির্ভর করতেছে, মানে ধাপ 1 উপর নির্ভর করতেছে। এবং এবং এখানে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে ধরে নাও এটা এই যে হাইড্রোক্সিল গ্রুপটা, হাইড্রোক্সিল গ্রুপটা কই থেকে আসছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সিল গ্রুপ আসছে, আর এই যে ক্লোরিন, পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই হাইড্রোক্সিল গ্রুপটা তো একটা সক্রিয় গ্রুপ, বা হচ্ছে ধরো বলতে পারো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা সক্রিয় যৌগ। সে যতই সক্রিয় হোক না কেন, তোমার যদি এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে না থাকে, ভালো করে বুঝো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়ে না থাকে, তাহলে এখানে কি এই অ্যালকোহলটা, 3 ডিগ্রি অ্যালকোহলটা কি তৈরি হবে? উত্তরটা হচ্ছে হবে না। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা যত বেশি তৈরি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল তত বেশি তৈরি হবে। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা যত কম তৈরি হবে, এই 3 ডিগ্রি অ্যালকোহলটা তত কম তৈরি হবে। তার মানে এটা কি হাইড্রোক্সিলের উপর নির্ভর করতেছে? উত্তরটা হচ্ছে না। কার উপরে নির্ভর করতেছে? কেবল এবং কেবলমাত্র এক এবং একমাত্র নির্ভর করছে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে। যেহেতু এই টোটাল বিক্রিয়াটা নির্ভর করতেছে, বা এই টোটাল বিক্রিয়ার যে উৎপাদ বা এই টোটাল বিক্রিয়ার যে হার, সেটা নির্ভর করতেছে কেবলমাত্র একটা মাত্র কম্পাউন্ডের উপরে। এই যে এই কম্পাউন্ড বলো অথবা এই কম্পাউন্ড বলো, কেবলমাত্র এই যে 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার উপরে। দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার ক্রমটা কত হচ্ছে তাহলে? 1। এখানে বিক্রিয়া ক্রম হচ্ছে কত ভাই বলো তো? 1। ধাপ হচ্ছে কত ভাই বলো তো? ধাপ হচ্ছে তোমার 2। ক্রম হচ্ছে 1 এবং ধাপ হচ্ছে 2। এইরকম একটা ঘটনা ঘটে। বুঝা গেছে? সো এই যে SN1 টাইপের যে বিক্রিয়াটা, এই SN1 টাইপের বিক্রিয়াটা 3 ডিগ্রি সব থেকে বেশি দিতে প্রিফার করবে অ্যালকাইল হ্যালাইড বা কার্বোক্যাটায়নটা। কে বেশি দিতে পছন্দ করবে বলো তো? 3 ডিগ্রি অবশ্যই, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি। মানে 0 ডিগ্রি এটা তো দিতেই চাইবে না, মেইনলি দিতে চাইবে কে? আমাদের 3 ডিগ্রি। তার মানে এখানকার প্রিফারেবল অর্ডারটা হচ্ছে এরকম, 3 ডিগ্রি সব থেকে বেশি দিবে, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি, এরকম। তাহলে এই ঘটনাটা ঘটাটা, এই যে দেখো, এটার সাথে কাইন্ড অফ তুলনা তুমি করতে পারবা। ধরো এ এখানে এসে যুক্ত হবে, এ আমাদের কে? এ হয়ে গেল আমাদের সেই মানে প্রিয় হাইড্রোক্সিল যে গ্রুপটা, প্রিয় যে আমাদের হাইড্রোক্সিল গ্রুপটা। এ কি ডিরেক্ট এসে একে উঠিয়ে যুক্ত হতে পারছে? দেখো তো, এ কি
এই যে হাইড্রোক্সিল যে গ্রুপটা, এই হাইড্রোক্সিল গ্রুপটা কি ডিরেক্ট যেটা যুক্ত হতে পারছে? উত্তরটা হচ্ছে না। যতক্ষণ পরে না হচ্ছে যে এই ক্লোরিনটা সরতেছে, বা তুমি বলো যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, তারপরে যে সে যুক্ত হতে পারছে। তার মানে তুমি বলতে পারো যে এই বাসাটা, এই বাসাটাকে যদি তুমি চিন্তা করে নাও হচ্ছে ভাইয়া, এই যে বাড়িটা যেটা আছে ওর, বা যে ঘরটা আছে, সেটা যদি তুমি চিন্তা করে নাও হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, এটাকে যদি তুমি Cr3+ চিন্তা করো, তাহলে এই বিলালটা হবে হচ্ছে তোমার Cl মাইনাস, ক্লোরাইড আয়ন মাইনাস। এই ক্লোরাইড আয়ন মাইনাসটা যখন চলে গেল, ক্লোরাইড আয়ন মাইনাসটা চলে গেলে তখন এই হাইড্রোক্সিলটা এসে সেখানে যুক্ত হতে পারলো। এই হাইড্রোক্সিলটা এসে এখানে এবার যুক্ত হবে। এটা কি ছিল? এখানে ছিল হচ্ছে Cr3+। বাড়ির কিন্তু কোনো চিন্তা নাই। বাড়ির চিন্তাটা হচ্ছে যে আমি নিজেই যথেষ্ট স্টেবল। আমার এখানে মানে ধরো এটা এমন না, এটা যদি অনেক হালকা পাতলা হইতো তাহলে ধরো ঝড়ে উড়ে যাচ্ছে, একটা বিড়াল এসে বসে থাকলে তাও ওই বাসাটা বা যে বাড়িটা আছে, বাড়িটা তাও নিশ্চিন্ত হইতে পারতো যে আচ্ছা ঝড়ে অন্তত আমি উঠবো না, একটা বিড়াল যেহেতু আমার উপরে আছে, একটা ভরযুক্ত কেউ তো বসে আছে। কিন্তু এর আসলে কোনো চিন্তা নেই, কারণ এ কি, এ তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ভারী একটা জিনিস। এর কথা হচ্ছে আমি তো ঝড়ে উঠবোই না, তাতে আমার সাদা বিড়াল বসুক অথবা হচ্ছে যে হলুদ বা কমলা কালারের বিড়াল বসুক, আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার। তার মানে এখানে একাই রাজা হচ্ছে নিজেই, এই বাড়িটাই, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটাই, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটাই। এখন এই ক্লোরিন বাবাজি ধরে নাও যেটা উঠে চলে গেছিল, ও এখানে তাকায় থাকলো, এই হাইড্রোক্সিল এসে যুক্ত হয়ে গেল কার সাথে? এখানে Cr3 এর সাথে। বুঝছো কিনা? Cr3 এর সাথে এই যে হাইড্রোক্সিল যুক্ত হয়ে গেল। কনসেপ্ট হচ্ছে এরকম। তার মানে এখানে এই বিক্রিয়াটা কখনোই মানে এই যে কার উপরে নির্ভরশীল? কেবল এবং কেবলমাত্র এই ক্লোরিনটার উপর নির্ভরশীল হচ্ছে, বা সাদা বিড়ালটার উপরে। ও সরে যেতে পারলেই তো বিক্রিয়াটা হচ্ছে, অথবা এই একটা মাত্র যৌগের উপরে বা একটা মাত্র মৌলের উপরে ও সরে গেলে এখানে অ্যাক্টিভ সাইটটা ওপেন হচ্ছে। কথা কি বুঝা গেছে? তার মানে এটা আমরা বলতে পারি এখানে আসলে ধাপ ঘটতেছে দুইটা, একজনকে সরা লাগতেছে আর একজন এসে যুক্ত হচ্ছে। ধাপ 2, কিন্তু বিক্রিয়ার ক্রম বা আণবিকত্ব কয়টা আসলে? 1। ধাপ 2টা, বাট বিক্রিয়ার ক্রম বা আণবিকত্ব হচ্ছে 1। কথা ক্লিয়ার? ওকে। ঠিক একই রকম ভাবে যদি একটু আগায় যায়, আমি তোমাকে যদি দেখাই যে ধরো এই ঘটনাটা এখানে কিন্তু ঘটছিল, এটাকে যখন আমি SN2 এর সাথে তুলনা করব তখন তুমি আরো ভালো মতন বুঝতে পারবে, আরো ভালো মতন কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে। তাহলে SN2 জিনিসটা কি আসলে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। তার মানে এখানে তার ক্রমটা কত হবে বলো তো ভাইয়া? এখানে তার ক্রমটা হবে হচ্ছে 2, এখানে তার ক্রমটা হবে হচ্ছে 2, এখানে তার ক্রমটা হবে হচ্ছে 2। এখানে ক্রমটা হবে হচ্ছে 2 মানে কি? তার মানে একজনের উপর নির্ভরশীল হবে নাকি দুইজনের উপরে? উত্তরটা হচ্ছে দুইজনের উপরে। এখন ধরো তোমার কাছে যদি একটা অ্যালকাইল হ্যালাইড থাকতে হচ্ছে এইরকম, আর CH2Cl, এই একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করবা, তখন যে জিনিসটা ঘটবে, এই অ্যালকাইল হ্যালাইড কিন্তু 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু খুব বেশি মানে স্টেবল না, আমরা জানি যে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার যে ক্রম, এখানেও তো একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা কত ডিগ্রি তৈরি হবে? 1 ডিগ্রি তৈরি হবে। 1 ডিগ্রিটা বেশি স্থিতিশীল নাকি 3 ডিগ্রিটা বেশি স্থিতিশীল? অবভিয়াসলি 3 ডিগ্রিটা বেশি স্থিতিশীল, তাই এটা তৈরি হওয়ার স্টেপটা অনেক স্লো ছিল, এটা আলাদাভাবে তৈরি হওয়া লাগছিল। কিন্তু এখানে তো এটা খুব বেশি স্থিতিশীল না, তৈরি হওয়ার সাথে সাথে আরেকজনের সাথে বিক্রিয়া করে ফেলবে। বুঝছো? তার মানে এটা কি একটা স্টেপেই তৈরি হয়ে যাওয়া সম্ভব। তার মানে এটার ঘটনাটা দেখো ঘটবে হচ্ছে এক্স্যাক্টলি এরকম, যে এই যে কার্বনটা ছিল, এই কার্বনের সাথে এই ধরে নাও আমরা যদি এটাকে এরকম ভাবে দেখাই তোমাকে, এই যে হাইড্রোক্সিল যে গ্রুপটা, এই হাইড্রোক্সিল গ্রুপটা এসে যুক্ত হবে, হ্যাঁ, এই যে হাইড্রোক্সিল গ্রুপটা এসে যুক্ত হবে হচ্ছে, এটাকে আমরা এরকম দেই, আচ্ছা এটা হচ্ছে তুমি এমন দাও, এটা হচ্ছে তুমি এমন দাও ভাইয়া, আর হচ্ছে দাও হচ্ছে তুমি এমন। ক্লোরিনটা কিন্তু এখনো ছেড়ে যায়নি, এরকম একটা অবস্থায় আছে। তারপরের স্টেপে দেখা যাবে যে এটা এরকম একটা ফরমেশন ঘটে গেছে। তারপরের একটা স্টেপে দেখা যাবে, মানে পরের স্টেপ না, একটা স্টেপেই ঘটতেছে, এটা একটা অন্তর্বর্তীকালীন জটিল যৌগ তৈরি হচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন জটিল যৌগ তৈরি হওয়ার পরে কি ঘটনা ঘটে দেখো, আমি তোমাকে দেখাই। OH, এখানে হচ্ছে C, এখানে হচ্ছে ভাই 8টা এরকম, হাইড্রোজেনটা এরকম, হাইড্রোজেনটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে একটা জিনিস, এটা এখানে এটা এরকম ভাবে একটু দেখাই, এটা হচ্ছে এরকম ভাবে একটু দেখাই, এরকম দেখো, এরকম ভাবে এটা এই টোটাল স্টেপটা এখানে ঘটে। আমি তোমাকে বলে দিলাম এটা কিন্তু ধাপ একটাই, ধাপ 1, ধাপ হচ্ছে আমাদের এখানে একটাই। সো আমি তোমাকে বলে দিলাম, এখন আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, তোমার বুঝতে পারবা সাধারণভাবে। দেখো আমি একটু বুঝাচ্ছি, ভালো করে বুঝো।
ধরো এই যে এই অ্যালকাইল এইটা থেকে যখন যে একটা কার্বোক্যাটায়ন যে তৈরি হতো, এটা কার্বোক্যাটায়ন কত ডিগ্রি তৈরি হতো? অবভিয়াসলি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কি কম স্থিতিশীল না? এটা নিশ্চয়ই কি কম স্থিতিশীল। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি অবশ্যই কম স্থিতিশীল। কম স্থিতিশীল কি না? অবভিয়াসলি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো বেশি স্থিতিশীল না। তাহলে এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে কম স্থিতিশীল, ওইটা কি ঘটনাটা ঘটে? ও হচ্ছে যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কম স্থিতিশীল হওয়ার জন্য ও তো বেশিক্ষণ থাকতেও পারবে না ওরকম ভাবে, প্লাস হচ্ছে যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটাতে যেহেতু স্থিতিশীলতা কম, তাই ওর তৈরি হওয়া না হওয়াটা অনেক বেশি ডিপেন্ডেন্ট। ও তৈরি হচ্ছে মানে এই যে এখানে যেমন দেখো যে ওর কাছে ল্যাক অফ ইলেকট্রনের ঘাটতি ছিল, ওর কোনো প্যারাই ছিল না। কেন? ওর কোনো চিন্তা ভাবনাই নাই, কারণ এখানে 3 দিক থেকে এই যে আর 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 3 দিক থেকে তাকে ইলেকট্রন দেওয়ার মতন গ্রুপ ছিল। বাট এর কাছে কি সেটা আছে? অবভিয়াসলি না, তার কাছে অবশ্যই কম আছে। দ্যাটস ওয়াই তো সেটা কম স্থিতিশীল। এজন্য এ যখন তৈরি হচ্ছে, যখন এটা তৈরি হওয়ার উপর নির্ভর করতেছে বিক্রিয়াটা, আবার যে বিক্রিয়া থেকে যে প্রোডাক্টটা হবে, যেমন একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, ওটা তৈরি হওয়ার জন্য যে হাইড্রোক্সিল গ্রুপটা লাগবে, ওই হাইড্রোক্সিল গ্রুপটার প্রেজেন্সও লাগবে আমার। তাহলে আমার নির্ভর হচ্ছে কার উপর? এর উপরেও নির্ভর হচ্ছে ভাই, এর উপরেও নির্ভর হচ্ছে। বাট ওখানে কিন্তু নির্ভর হয়নি। ওখানে হাইড্রোক্সিল গ্রুপ তোমার যতই আগে থেকে যত বেশি থাকুক না কেন, তোমার আলটিমেটলি ওই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি না হলে তোমার অ্যালকোহলই তৈরি হতো না বা প্রোডাক্টই তৈরি হতো না। কিন্তু এখানে এটা যেমন দরকার, ঠিক একই রকম ভাবে এটারও দরকার, মানে সাথে সাথে ওকেও লাগবে। কারণ এ বেশি আছে এ কম আছে তাহলেও হবে না, এ বেশি আছে এ কম আছে তাহলেও হবে না। ব্যাপারটা এরকম, দুজনেরই সেম টু সেম উপস্থিত থাকা লাগবে। বিষয়টা কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। সো এটা যেহেতু কম স্থিতিশীল ছিল, তাই সাথে সাথে আমাদের হাইড্রোক্সিল গ্রুপটাকেও লাগবে। এবং এখানে একটা অন্তর্বর্তীকালীন কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি করে, মানে অন্তর্বর্তী জটিল যৌগ বলে এটাকে, অন্তর্বর্তী জটিল যৌগ। অন্তর্বর্তী জটিল যৌগ, এই যে এটাকে বলা হয় হচ্ছে অন্তর্বর্তী। মানে এটা আমাদের হচ্ছে ইন্টারনাল একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, তারপরে ডিরেক্ট এরকম ভাবে ফরমেশন করে দেয়। এবং এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপটা যেদিকে গ্রুপ এসে এইটাই তো অ্যাটাক করতেছে, তাই না? কারণ এটাকে তো সাথে সাথে অ্যাটাক করা খাটতেছেও, কারণ এটা তো কম স্থিতিশীল একটা যৌগ তৈরি হবে। গ্রুপ এসে যেদিকে তোমার হচ্ছে হ্যালাইড গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ তার বিপরীতে যুক্ত হয়, তার যেদিকে হ্যালোজেন গ্রুপ তার বিপরীতে যুক্ত হয়, এবং তৈরি হওয়া যে প্রোডাক্ট ছিল, এই যে দেখো তৈরি হওয়া প্রোডাক্টে বা হচ্ছে তৈরি হওয়া উৎপাদটি কি হয় বলতো? তৈরি হওয়া উৎপাদটি ঝড়ে উল্টানো ছাতার মতন লাগে দেখতে। তৈরি হওয়া উৎপাদটি, এটা দেখো এখানে একরকম ভাবে ছিল না, ক্লোরাইডটা চলে গেছে এবং দেখো এটা টোটালটাই উল্টে গেছে না? এই যে এখানে যে কনসেপ্টটা ছিল টোটালটাই উল্টে গেছে না এখানে? তো তৈরি হওয়া উৎপাদটি ঝড়ে উল্টানো ছাতার মতো দেখায়। ঝড়েটা ঝাড়ে হয়ে গেছে, ঝড়ে উল্টানো ছাতার মতো দেখায়। এই ঝড়ে উল্টানো যে ছাতা, এটাকে বলা হয় হচ্ছে মেইনলি ভাইয়া, এই ঝড়ে উল্টানো ছাতার মতন দেখায়, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ওয়ালডেন ইনভার্সন। কি বলা হয় বলো? বিজ্ঞানীর নাম অনুযায়ী বলা হয় হচ্ছে ওয়ালডেন ইনভার্সন। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি? ওয়ালডেন ইনভার্সন। ঝড়ে উল্টানো যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে ওয়ালডেন ইনভার্সন। কথা কি বোঝা গেছে? তাহলে এইখানে বলো তো, এখানে আমাদের ধাপ কয়টা হচ্ছে বাবারা? ধাপ হচ্ছে আমার একটা। ক্রম কয়টা হচ্ছে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 2টা, কারণ এই দুইজনের উপর নির্ভরশীল হচ্ছে। তার মানে SN1 SN2 এই দুইটা হচ্ছে মেইনলি বিক্রিয়ার মেকানিজমটা বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে হচ্ছে এরকম ভাবে যে একটা বিক্রিয়া যদি এমন ভাবে ঘটে যে আমাদের একজন মানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হইতো সাথে সাথেই হচ্ছে আরেকজন এসে যুক্ত হয়ে যাচ্ছে। এটা কারণটা কি? ওই কার্বোক্যাটায়নের প্রকৃতির জন্য এটা হচ্ছে। এ তো হচ্ছে আমাদের 1 ডিগ্রি তৈরি করতেছে, 1 ডিগ্রি যেটা তৈরি করতেছে সেটা তো কম স্থিতিশীল, তার মানে এখানে আরেকটা বিকারক সাথে সাথেই লাগবে। তো ওই মেকানিজম দিয়ে যদি হয় তাহলে সেটা SN2 টাইপের বিক্রিয়া হবে, মানে তখন দুইজনকেই উপস্থিত লাগবে, দুইজনের ঘনমাত্রার উপরেই বা দুইজনের সক্রিয় ভরের উপরেই আমাদের বিক্রিয়া হাত থেকে শুরু করে যাবতীয় সবকিছু নির্ভর করবে। কথা ক্লিয়ার? এমন। বাট যদি এরকম হইতো যে এটা আসলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা আসলে হচ্ছে
হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেটা অনেক বেশি স্থিতিশীল, সে নিজেই আসলে স্থিতিশীল, সে নিজে বিক্রিয়া করতে চায় কম। যদি এরকম ভাবে কোনো একটা কম্পাউন্ড তৈরি হতো তাহলে সেটা আসলে মানে ওই একটা ধাপের মেকানিজমকে অংশ মানে করতো না, প্রিফার করতো না, ও প্রিফার করতো 2 ধাপের মেকানিজমকে, 2 ধাপের মেকানিজমকে, কিন্তু নির্ভরশীলতা শুধুমাত্র চলে আসতো ওই একজনের উপরে। কার উপরে? ওই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হবে তার উপরে। ও তৈরি হওয়ার পরে তারপরে হাইড্রোক্সিল গ্রুপটা আসবে, তখন সেটা প্রেফার করবে হচ্ছে 3 ডিগ্রিটা সব থেকে বেশি, তখন সেটা 1 ডিগ্রি প্রেফার করবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক একই রকম ভাবে তখন মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে যখন বিক্রিয়া হবে তখনই সেটা চলে যাবে হচ্ছে SN1 মেকানিজম, SN1 মেকানিজমে, শুধুমাত্র ওর উপরে নির্ভরশীল হবে, বাট ধাপ হবে হচ্ছে 2টা। আর যখন চলে আসবে হচ্ছে দেখো যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা অস্থিতিশীল যে কার্বোক্যাটায়নটা সেটার সাথে যখন বিক্রিয়া করবে তখন সেখানে চলে যাবে হচ্ছে আমাদের SN2 মেকানিজম, মানে নির্ভর করবে হচ্ছে 2 জনের উপর, বাট ধাপ হয়ে যাবে হচ্ছে মাত্র একটা, এক ধাপেই প্রোডাক্ট তৈরি হয়ে চলে আসবে। বাট নির্ভর করার জন্য মেকানিজম মানে নির্ভর করার জন্য বা তৈরি করার জন্য ধাপ হবে হচ্ছে মাত্র একটা, বাট নির্ভর করবে কি ওই যে 2 জন বিকারকের উপরেই সমানভাবে নির্ভর করবে। কথা কি ক্লিয়ার? তো তাহলে এখানে দেখো, এখানে শুধুমাত্র এই ক্লোরিনটাই সরছে না, এই হাইড্রোক্সিল এসেও যুক্ত হচ্ছে। ব্যাপারটা এরকম, আগেরটাতে দেখো এই বিড়ালটা ধরেছিল যে কখন এ সরবে তাহলে এসে যুক্ত হবে, মানে কখন ক্লোরিনটা সরবে তাহলে সে হচ্ছে তার যে বাসাবাড়িটা ছিল সে বাসাবাড়ির সাথে যুক্ত হবে, ব্যাপারটা এরকম। কিন্তু এখানে যে সিস্টেমটা ঘটছে, এখানে সিস্টেমটা ঘটতেছে এই বিড়াল আছে, ও হচ্ছে ওকে তাড়ায়া দিয়া রীতিমতন যুক্ত হয়েছে। তার মানে এখানেও হচ্ছে ও ধরো তোমার সেই ক্লোরিনটা, এই যে ক্লোরিনটা, ও হচ্ছে তোমার সেই হাইড্রোক্সিল গ্রুপটা, হ্যাঁ। আর এই তোমার বাসাবাড়ি যেটা ছিল ভাইয়া, সেই বাসাবাড়িটা হচ্ছে মেইনলি এই তোমার বাসাবাড়িটা হচ্ছে ধরে নাও তুমি বাসাবাড়িটাকে বলতে পারো এখানে এ কি আসলে RCH2 এমন, RCH2 এখানে ক্লোরিনটা, তো এই যে আর বা তুমি RCH2, হ্যাঁ, এটার সাথে এই যে এই যে ক্লোরিন সাহেব এটাকে ধরো দিল হচ্ছে যে একেবারে তাড়ায়া, তারপরে হাইড্রোক্সিল এসে যুক্ত হচ্ছে, এবং হাইড্রোক্সিল এসে যুক্ত হয়ে এই যে RCH2 এর সাথে হচ্ছে হাইড্রোক্সিলটা যুক্ত হয়ে থাকতেছে, হাইড্রোক্সিল, এবং ক্লোরিন এখন বাইরে বসে বসে হচ্ছে দেখতেছে। ব্যাপারটা এরকম। ডান, জাস্ট এতটুকুই কনসেপ্ট বুঝাচ্ছে। আগেরটাতে মানে মেইন ডিফারেন্সটা বুঝছো? আগেরটাতে দেখো এ যাওয়ার পরে, ও সরে যাওয়ার পরে নির্ভর করতেছে, ও না সরলে পাচ্ছে না, এবং পরেরটাতে একে উষ্টা মেরে সরাই দিচ্ছে। জাস্ট সেম, জাস্ট এই জিনিসটাই বোঝানো হচ্ছে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে আমরা জাস্ট একটু সামারি করব। আচ্ছা, সামারি করার আগে এইখানে তাহলে এটার প্রিফারেবল ক্রমটা কি বলতো? 1 ডিগ্রি অবশ্যই সব থেকে আগে করতে চাই, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো এর প্রিফারেবল ক্রমটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যদি এর আগে 0 ডিগ্রি থাকতো তাহলে সেটা 0 ডিগ্রিও আগে নিয়ে নিত। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা যদি এখানে একটু সামারি করতে যাই শুধু এটাকে, তাহলে হচ্ছে যে বিক্রিয়া ধরো এখানে যদি আমরা একটু সামারি করি খালি সিম্পল জিনিসটার, তাহলে সামারি করলে এরকম ভাবে পাই সামারিটা, যে আমরা যদি এরকম ভাবে একটু সামারি করি, তারপরে আমাদের কোশ্চেন সলভ করতে হবে একটা, তাহলে আমাদের শেষ। আচ্ছা, চলো তাহলে এটাকে যদি আমরা এমন ভাবে নিয়ে আসি একটা, তারপরে হচ্ছে ধরে নাও এই একটা, ওকে, তারপরে ড্যাম এটা তো এদিকে চলে আসছে কেন রে বাবা। আচ্ছা, তারপরে ধরে নাও এটাকে এদিকে ভাবে দিলাম, তারপরে এখানে খালি দিয়ে দিব একটা যে SN1 আর SN2। ওকে, তো দেখো আমরা যদি এরকম ভাবে করি, এটা ধরো আমরা নিলাম হচ্ছে ভাই বিক্রিয়া, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের SN1, এটা হচ্ছে আমাদের SN1 এবং SN2, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে ধরে নাও প্রথমে যেটা লিখব, বিক্রিয়ার আমাদের ধাপ না, আগে হচ্ছে ক্রম লিখো তাহলেই ভালো হয়। ক্রম লিখো আগে, তারপরে নিয়ে আসো হচ্ছে ধাপ। তারপরে ক্রম লিখলা, ধাপ লিখলা, এরপরে হচ্ছে যে প্রেফারেন্স বা বলতে পারো হচ্ছে যে আসলে প্রায়োরিটি, বা বলতে পারো যে এটা আসলে মানে কি বলবো, অগ্রগণ্যতার ক্রম। অগ্রগণ্যতার তো ক্রম বলা যায় না, প্রেফারেন্স বা প্রায়োরিটি এরকম ভাবে বলতে পারো এটাকে। তো এটাকে আমরা দিব হচ্ছে প্রেফারেন্স, তো দেখো ক্রম, এই যে 1 আর 2 ওটাই ছিল আমাদের ক্রম। ক্রম আর ধাপ হয় হচ্ছে এক্স্যাক্টলি উল্টা। তাহলে SN1 এর ক্রম কত ভাইয়া? 1,
এটা হচ্ছে দ্বিক্রমিক বিক্রিয়া বা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। ধাপ হবে হচ্ছে উল্টা, এর ক্ষেত্রে ধাপ হবে হচ্ছে ভাই 2টা, এর ক্ষেত্রে ধাপ হবে হচ্ছে ভাই 1টা। ওকে, আচ্ছা। আর প্রেফারেন্সের ক্ষেত্রে প্রেফারেন্সটা হয় হচ্ছে SN1 যেটা, সেটা 3 ডিগ্রি সব থেকে আগে করতে চাই, তারপরে করতে চাই হচ্ছে ভাই 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে যেটা SN2 সেটা চাই হচ্ছে আমাদের, এখানেও যদি তুমি এরকম ভাবে দিয়ে দাও 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাহলে এটা হয় হচ্ছে এক্স্যাক্ট এমন এমন এমন। তাহলে আমাদের সামারি করা আসলে শেষ, মানে আমাদের সামারি অফ SN1 এবং SN2 বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের SN1 আর SN2 বিক্রিয়ার সামারি। ক্লিয়ার? আশা করি ডান, বোঝা শেষ। চলো তাহলে এরপরে আমরা হচ্ছে এটার কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলবো, তাহলে আমাদের জন্য ডান হয়ে যাবে। কিছু কোয়েশ্চেন সলভ করে ফেললেই তাহলে আমাদের জন্য ডান হয়ে যাবে। আচ্ছা, চলো যদি আমরা এটা একটু দেখি। ফার্স্ট অফ অল, এই যে নিম্নের বিক্রিয়া দুইটি সম্পূর্ণ করো, এই একটা বিক্রিয়া, এখানে হচ্ছে অ্যালকোহলীয়, এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন দেওয়া আছে। অ্যালকোহলীয় সলিউশনে এখানে অপসারণ ঘটে, অপসারণ বিক্রিয়ারও বিস্তারিত আলোচনা থাকবে, এটা হচ্ছে এই জায়গার ভিতরে না দিয়ে, কারণ এখানে এটার সাথে মানে রিলিভেন্সি শুধুমাত্র বেশি লম্বা হয়ে যাবে। আমরা সাইজ অফের নীতি থেকে শুরু করে যাবতীয় জিনিসপাতি দেখবো, ওটা হচ্ছে আরো পরে। তো এই যে এই বিক্রিয়া দুইটা যদি সম্পূর্ণ করতে বলে, দেখো আমরা বললামই যে একটু আগে কিন্তু এই একই বিক্রিয়া কিন্তু দেখাইছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে এটা একটা অ্যালকোহলীয় সলিউশন, তখন এটা আসলে একটা অপসারণ হিসেবে কাজ করে, মানে অপসারণ করে শুধু এই বিক্রিয়া থেকে যা কিছু বের করার বের করবে। আর এ যখন হবে তখন সে একটা বিকারক, অ্যাকোয়াস সলিউশনটা। তো এই যে বিকারকের সাথে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু দেখো তো, বিকারকের সাথে বিক্রিয়াটা অন্তত আমি তোমাকে দেখাই দিই বা বুঝাই দিই। CH2Cl প্লাস হচ্ছে যখন আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা যখন ঘটবে তখন একটু তুমি দেখো ভাইয়া, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো তো এটা কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? অবভিয়াসলি 1 ডিগ্রি। তার মানে এই বিক্রিয়াটা কি অনেকটা এরকম ভাবে ঘটবে না, যেরকমটা আমরা হচ্ছে দেখলাম। এটা কিন্তু তোমাকে মানে মেকানিজম যখন তোমাকে দেখাতে হবে তখন দরকার, তাছাড়া কিন্তু আর দরকার নাই। সো তাহলে তখন হচ্ছে বিষয়টা এরকম ভাবে ঘটবে না। দেখো তো, হাইড্রোজেন হাইড্রোজেন আর একটা হচ্ছে C2H5, এরকম না? এরকম না অনেকটা ক্লোরিন, তারপরে আবার আরেকটা ধাপের পরেই এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, তারপরে হচ্ছে এরকম C2H5, হ্যাঁ, তারপরে এখানে একটা হাইড্রোজেন, এই যে এখানে একটা হাইড্রোজেন। দেখো এটা উল্টে গেছে না, পুরো ঝড়ে উল্টানো ছাতার মতন, এই যে এটা হয়ে গেল। তাহলে এটা আসলে কোন মেকানিজমটা ফলো করছে, 1টা নাকি 2টা? এটা অবভিয়াসলি SN2, এখানে দুইজনের উপরেই নির্ভর করতেছে, SN2 মেকানিজমটা ফলো করছে এবং এটা দুইজনের উপরে নির্ভর করছে। এবং এটা আমাদের 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল? 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যা অবশ্যই অস্থিতিশীল কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা কি আসলে অস্থিতিশীল এমন একটা কথা বলতে পারো। সাথে সাথে হচ্ছে এখানে আর কিছু জিনিসপাতি তুমি নিয়ে আসতে পারো। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অস্থিতিশীল, আবার আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়াল্ডিন ইনভার্সন বা ঝড়ে উল্টানো ছাতার মতন তো তৈরি হয়েছে। আর এখানে আসলে ধাপ কয়টা হয়েছে? ধাপ মাত্র হচ্ছে একটা ধাপ হবে বিক্রিয়ার ক্রম বা আণবিকত্ব, মানে সরি ক্রম, এটার উপর নির্ভরশীল হবে, এর উপর নির্ভরশীল হবে। ডান, কথা বুঝাই গেছে? ওকে, সেম আর একটা বিক্রিয়া আছে, দেখে নাও এখানে। উৎপাদনের বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এই যে এর যেটা উৎপাদন করছি আমি, দেখো R3, এই যে ভালো করে বুঝো ভাইয়া, এই যে সি এর সাথে আর এর 3টা আর আছে, মানে R3, এই যে আর 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 তারপরে এক্স প্লাস হচ্ছে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন দিছি, দিয়ে তৈরি করছে আমাদের কি এ কি তৈরি হবে বলো তো? এমন তৈরি হবে না, RCOH আর আর এমন তৈরি হবে না? এটাই তো আমাদের সেই হবে হচ্ছে ইয়েস, এটাই হবে হচ্ছে এখন এটা কোন মেকানিজমে যাবে তাহলে তুমি বলে দাও, তোমরাই পারবা এখন। এটা কোন মেকানিজমে যাবে? অবশ্যই আমার SN1 মেকানিজমে যাবে। SN1 মানে এখানে নির্ভর করবে শুধুমাত্র একজনের উপরই, কার উপরে? এর উপরে। কেন? কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভাইয়া। দেখছো গ নাম্বারে কখনো হচ্ছে পুরো মেকানিজমই চেয়ে বসে, দেখছো গ নাম্বারে বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে স্থিতিশীল একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে ধাপ কয়টা থাকবে? ধাপ থাকবে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ধাপ হবে হচ্ছে ভাইয়া তোমাদের কয়টা? এখানে ধাপ হবে হচ্ছে দুইটা ধাপ হবে বিক্রিয়ার, মানে ধাপ হবে হচ্ছে 2টা, বাট ক্রম হবে হচ্ছে কত? এই যে 1, ক্রম 1। ক্লিয়ার? ডান। তাহলে এটা তো আমাদের ডান হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। ওকে, সো এই পর্যন্তই ছিল হচ্ছে তোমাদের
এই পার্ট 4 এর কন্টেন্ট। আমরা হচ্ছে অপসারণ বিক্রিয়া যে রিলেটেড যে কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে নেক্সট কন্টেন্টের মধ্যে পড়বো, অ্যালকোহলের ভিতরে যেও পড়বো। সো এখানে আর না। তো যাই হোক, তাহলে বোঝা গেছে টোটাল কন্টেন্টটা আশা করি। কেবল হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার এক্সপোজারটা শুরু হয়েছে। ইনশাল্লাহ নেক্সট লেকচার থেকেই একেবারে ফুল দমে আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যেই ঢুকে থাকবো, এবং ওই বিক্রিয়াগুলো পড়তে পড়তে আশা করি অনেক বেশি তুমি বুঝতে পারবা, প্লাস হচ্ছে যে বেশ মজা পাওয়া শুরু করবা। এই যে এরকম ভাবে যে বিক্রিয়াগুলো পড়তেছিলাম, এখানে তো রসকস ছাড়া বিক্রিয়া পড়তেছিলাম অনেক, ওখানে হচ্ছে যে আসল রসকস সহ বিক্রিয়া পড়তে পারবো। সো যাই হোক, তাহলে এখানে তোমার মেন কাজটা থাকবে হচ্ছে ভাইয়া মেকানিজম যে জিনিসটা সেটাকে ভালো করে বুঝে পারা, হ্যাঁ, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের যে জিনিসপাতিগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করতে পারা, ডিগ্রি সংক্রান্ত সবকিছু এটুকু কমপ্লিট করলেই হয়েছে। ডিগ্রি সংক্রান্ত সবাইকে কি করতে হবে, আমল নিতে হবে। ডান, ক্লিয়ার? সো আজকে এ পর্যন্তই, তাহলে আর কথা বাড়াবো না। সবাই অনেক অনেক ভালো থাকো। নেক্সট যে টপিকটা অর্থাৎ আমাদের পার্ট 5-এ দেখা হবে। এই সাথে আমরা পার্ট 4-কে আসলে এখানে ইতি করলাম। সবাই অনেক ভালো থাকো। পার্ট 5-এ আবার দেখা হবে। টিল দেন সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।